তো আমাদের এই আমাদের এই প্রোগ্রামে আমি আপনাদের সাথে আছি তোনাজিনা জাহান, এবং এই ফুল সেশনে আমার আপনাদের সাথে অনেক 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 বেশি ইন্টারাকশন হবে। আপনাদের লাইফ কোচ নিয়ে, আপনাদের ক্লাস নিয়ে, আপনাদের এইডাব্লিউ নিয়ে, এবং হয়তোবা কখনো আমি আপনাদেরকে বোঝানোর মতো করে একজন বড় বোনের মতো করে বলবো। আবার কখনো হয়তোবা যখন আপনারা কথা শুনতে চাবেন না, তখন আপনাদের সাথে বেশ সিরিয়াস হতে হবে, আমার একটু কড়া ভাষায় কথা বলতে হবে। তো আশা করি আমরা হচ্ছে ফিউচারে যে এই টাইমটুকু আমরা একসাথে থাকব, আপনারা আপনাদের দিক থেকে বেস্ট চেষ্টা করবেন, আপনাদের বেস্টটা দেওয়ার। এবং আমরা তো সর্বক্ষণ 24x7 আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে সব ধরনের সাহায্য করার জন্য, সব ধরনের সুযোগ সুবিধা আপনার কাছে নিয়ে আসার জন্য। বেশিরভাগ স্টুডেন্টদেরই দেখা যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি। প্রথমে আপনাদের সবাইকে বলতে চাই যে অবশ্যই আমাদের আশা যে আপনারা অনেক অনেক বেশি স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবেন। আমরা সেই স্বার্থেই সর্বাত্মক আপনাদের সাথে চেষ্টা চালিয়ে যাব। একই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আহ, আপনারাও সেম এফোর্টটা ফুল সময় জুড়ে দিয়ে যাবেন, আমাদের সাহায্য করবেন, আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা দুজনে মিলে, ব্যাকবোন মিলে এবং আপনারা মিলে, আমরা একটা নির্দিষ্ট গোলে, ঢাকা ভার্সিটি যে গোলটা আমাদের সবার, সেখানে পৌঁছাতে পারবো। এরই সাথে আমি এখন আমন্ত্রণ জানাবো আমাদের সম্মানিত অতিথি, যিনি হচ্ছেন আমরা আমাদের যেটা গোল থাকে যে আমি ঢাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো, তারপরে হচ্ছে বিসিএস করব, অনেকের লক্ষ্য থাকে, তারপরে আমি সচিব হব বা মন্ত্রী মিনিস্টার হব, এই ধরনের লক্ষ্য থাকে। অলরেডি যিনি এই গোল অ্যাচিভ করেছেন, যার অভিজ্ঞতার ঝুড়ি অনেক বেশি, এবং আমি ইতিপূর্বে বলেছিলাম একবার যে উনি আমাদের সাবেক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন, যার হাত ধরে বাংলাদেশের শিক্ষা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। আমাদের রফিকুল ইসলাম স্যার, সাবেক সচিব, স্যার আমাদের টিমে আছেন, এবং স্যার হচ্ছে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, এবং স্যারের পরামর্শেই আমরা চেষ্টা করি যাতে প্রত্যেক বছর সর্বোচ্চ শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আমি অনুরোধ করব স্যারকে আপনাদের জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। রফিকুল ইসলাম স্যার, প্লিজ। সবাইকে শুভেচ্ছা। আসলে আমি দেখলাম সবারই স্বপ্ন অনেক বড়, খুব ভালো লাগলো। এখন স্বপ্ন তো সবাই দেখে, স্বপ্ন বাস্তবায়ন করতে হয় কিভাবে। খুব অতি সম্প্রতি আমরা সবাই জানি, স্বপ্ন যা রাত্রে মানুষ দেখে তা না, কিন্তু স্বপ্ন যা যা মানুষ রাত্রে ঘুমাতে দেয় না, যা বাস্তবায়নের জন্য। তো আমি দেখলাম যে এখানে যারা আছে আমাদের শিক্ষার্থীরা সবাই চাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। অনেক বড় একটা স্বপ্ন, কিন্তু এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য হাতে কিন্তু সময় মাত্র 4 মাস। এই 4 মাস সময়ের মধ্যে এই স্বপ্নটাকে সফল করতে হলে কি পরিমাণ পরিশ্রম করতে হবে তা কি জানা আছে? আমার মনে হয় অনেকে জানে, কিন্তু জানলে কি হবে? বাস্তবায়ন করতে হবে। কিন্তু এখন মোবাইলের যুগ, স্মার্টফোনের যুগ, এটা যেমন ইতিবাচক আছে, নেতিবাচক আছে। আমরা যখন লেখাপড়া করেছি কোনো বই পাই নাই, তথ্য পাই নাই, অনেক লাইব্রেরি ঘুরে ঘাড়ি তারপরে আমরা বই পেয়েছি। কিন্তু এখন আমি ইচ্ছা করলে গুগলে সার্চ দিলে যে কোনো বিষয় জানতে পারি। আর আমি আবার ফেসবুক দিয়ে বন্ধুর সাথে দুষ্টামি করতে পারি। এখন এই 4 মাস আমরা কি করব? আমরা 4 মাস কি কোনো প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করব, না আমরা ফেসবুক, টিকটক বা আরো অন্য মোবাইল অ্যাপসে গিয়া সময় নষ্ট করব? সেটা হলো আমাদের আসল স্বপ্ন বাস্তবায়নের জন্য মূল কাজ। এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাওয়াটা কিন্তু খুব ভালো লক্ষণ, কিন্তু ভর্তি হইলে কি সব হবে? প্রথম দৌড় হলো ভর্তি হইতে হবে, তারপরে ভর্তি হওয়ার পরে বাকি কাজ করতে হবে। যদি ভর্তি হতে না পারি তাহলে তো আমার কাজ হবে না। তাহলে আমার যে 10 বছরের
সেকেন্ডারি সার্টিফিকেট, আর 2 বছরের যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এই 12 বছর যে লেখাপড়া আমরা করেছি, সেই লেখাপড়ার পর আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমার হাতে আছে 4 মাস। এই 4 মাস আমরা ব্যাকবোন পক্ষ থেকে একটা সাপোর্ট দিতে চাচ্ছি। আমরা দেবো সাপোর্ট। আমরা কিন্তু খাওয়াই দিতে পারবো না, আমরা খানা রেডি করে দিতে পারবো টেবিলে। এখন একটা পার্থক্য আছে, খানা আমরা রেস্টুরেন্টেও খাই, খানা আমরা বাসাও খাই। আমরা বাসায় যখন নাস্তা খাই, তখন না খেলে কিন্তু গার্জিয়ান থাকে একটু তদারকি করার জন্য, সেটা আমাদের রেমি করবে, বলে দিচ্ছে একটু আগেই। সে মাঝে মাঝে খবরদারি করবে, কোনো পিছিয়ে থাকলে সে ফলো আপ করবে, কেন হয় নাই একটু যাই জেনে নেবে। রেস্টুরেন্টে খাইতে গেলে খানা সামনে থাকবে, তুমি খাইলেও বিল দিতে হবে, না খেলেও বিল দিতে হবে। তো আমাদেরটা হলো প্ল্যাটফর্মটা হলো একটা বাসার মতো প্ল্যাটফর্ম। আমরা মনিটরিং করব, আমরা সুপারভাইজ করব, এবং প্রয়োজনে আমরা গার্জিয়ানকেও লগেও যোগাযোগ করব। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাক। এখন আমাদের পক্ষে এর চেয়ে বেশি করাই সম্ভব মনে হয় না। বাকিটা করতে হবে নিজেকে। আমরা শুধু সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারি, যে আমার শিক্ষার্থী সে চায়, আমরা যেহেতু অভিজ্ঞতা দেখেছি যে আমরা এই সময় ভুল করি, সে ভুল যেন না হয়, যেন ঠিক মতো পড়তে পারে, আমরা সেরকম একটা তাদেরকে হেল্প করতে পারি। আমরা আশাবাদী, যদি আমাদের এই কোর্স ফলো করা হয়, যদি আমাদের সাথে মাঝে মতো পরীক্ষা দেওয়া হয়, টিউটোরিয়াল গুলি করা হয়, তাহলে সাকসেস একটু ভালো হবে। কারণ গত বছর আমাদের রেজাল্ট খুবই ভালো। আমাদের যারা এনরোল হয়েছিলেন, তাদের মধ্যে 26 জন ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, এবং প্রায় 76 জন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি চান্স পেয়েছে। তাহলে আমাদের এখানে প্ল্যাটফর্মটা ভালো। কিন্তু ভালো হলে কি হবে? নিজেকে অর্জন করতে হবে। একটা স্কুল ভালো হলে কি সব ছাত্ররা A+ পায়? পায় না। তা ছাত্রকে পড়তে হয়। আমার প্ল্যাটফর্ম ভালো, কারণ আমার প্ল্যাটফর্ম থেকে যারা এনরোল হয়েছে, তারা অধিকাংশই ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এজন্য আমি বলতে পারি যে আমার প্ল্যাটফর্ম ভালো। যারা এনরোল হয়েছে তারা যদি ভালো না পড়ে, তাহলে ভালো করতে পারবে না। সে ভালো করে দায়িত্ব হলো শিক্ষার্থীদের। এখন তারা, অনেকের একটা টেন্ডেন্সি আছে কি, একাধিক প্রতিষ্ঠানে ভর্তি হয়, একটাতে একদিন ক্লাস করে, আটটাতে একদিন ক্লাস করে, আটটাতে ক্লাস করে। ফলে কি হয়, কোনোটাই কিন্তু ঠিক মতো হয় না। তো ভালো মতো কাজ করতে হলে একটাতে লেগে থাকতে হবে এবং কাজ করতে হবে। এবং আমার টিম কিন্তু রেডি আছে যে কোনো প্রশ্নের উত্তর দিতে। কিছু না বুঝলে সেটা বুঝিয়ে দিবে। যদি শিক্ষার্থী না পড়ে, না বুঝে, তাহলে তো তার পক্ষে উত্তর দেওয়া প্রশ্ন সম্ভব না। সবচেয়ে কঠিন কাজ কিন্তু প্রশ্ন করা, কারণ প্রশ্ন করতে হলে জানতে হয়। আর আর সবচেয়ে সহজ হলো প্রশ্ন না করা। কারণ আমি আর কিছু না বুঝলে জি স্যার বুঝছি বলা, কারণ কি তার দ্বারা ইন্টারেক্ট করতে হয় না। তো আমি চাবো যে আমরা যারা শিক্ষার্থী আছে সবাই তোমরা ইন্টারেক্ট করবা। তোমরা সবাই অ্যাটলিস্ট কোনো প্রশ্ন না বুঝলে এটা জানাবা অথবা মেসেজ করে রাখবা। টিম তোমাদের ফিডব্যাক দিবে, তোমাদের সাথে ইন্টারেক্ট করবে। তোমাদের জন্য যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। বাকিটা হলো তোমাদের সততা, তোমাদের সামর্থ্য এবং তোমাদের স্বপ্ন পূরণের একাগ্রতা। তো স্বপ্ন পূরণ করতে হলে যে করতে হবে, এই 4 মাসটা করতে হবে। এই 4 মাস দেখা গেলো যে স্বপ্নভঙ্গ হয়ে যেতে পারে। স্বপ্নভঙ্গ হয়ে গেলে একবার ট্রেন মিস করে নিতে হবে না। একটা মনে রাখতে হবে, GPA 5 পাওয়া আর ভর্তি হওয়া কম্পিটিশন এক না কিন্তু। তোমাদের মধ্যে যারা এখানে ভর্তি হচ্ছে, যারা ঢাকা ইউনিভার্সিটিতে সিট আছে একটা বিষয়ে 100টা, এবং তুমি তোমাদের পরীক্ষা দিছো 300, তা 200 বাদ দিতে হবে নাকি? তো 200 বাদ দিতে হলে সামান্য 0.5-ও অনেকে বাদ পড়ে যেতে পারে। তো এইখানে কম্পিটিশনটা, GPA 5 মানে তোমাকে 80 পাস পারে তোমাকে A+ দিয়ে দিবে। কিন্তু 89 পেলেও তুমি না টিকতে পারো, 90 যদি কেউ পেয়ে যায়, তাহলে তুমি 89 পেলে তুমি টিকবে না। সুতরাং এখানে কিন্তু ওই যে এটা না যে আমি এটা পেরে গেছি না, এখানে হলো কম্পিটিশন, যে আমাকে টপ টার্গেট রাখতে হবে, যে আমাকে এখানে 1 নম্বর হতে হবে।
টপ 10 থাকতে হবে র্যাঙ্কিং এ কম্পিটিশন পরীক্ষায়। তাহলে হয়তো তুমি দেখা গেলো যে 100-150 মধ্যে চলে আসতে পারবো। আর তুমি মনে হয় আমি কোনো মধ্যে পাশ করতে চাই, তাহলে দেখা গেলো তুমি অনেক পিছিয়ে চলে যাচ্ছে, সবাই কিন্তু চাবে এইভাবে। সুতরাং এখন তোমাদের যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, স্বপ্ন সফল করতে হয়, তাহলে তোমাদেরকে আগাতে হবে। এখানে এই বয়সে একটা সমস্যা কি, এই বয়সে তোমাদের যারা বয়সটা, এই বয়সটা হলো যে না মানে বাবা মাকে, না মানে স্যারকে, শুধু মানে বন্ধুকে। তো ভালো বন্ধু দরকার। তোমরা যারা এখানে কাজ করবা, একটা ফ্রেন্ড টিম করে নিবা যাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ভালো কাজ করা। কারণ অনেক সময় এই সময় এই বয়সটাতে বন্ধুদের কথা অনেক ভালো লাগে। তো তোমরা একটা ভালো বন্ধু নিবা, যে বন্ধুরা টিম করে লেখাপড়া করতে পারো, ডিসকাস করতে পারো, তাহলে আরো একটু আগাইতে পারবা। এবং সেক্ষেত্রে মনে হয় ভালো হবে। বাবা মার কথা অনেক এখন ভালো লাগবে না, কিন্তু পরীক্ষা যখন টিকবা না, তখন মনে হয় যে বাবা কেন কেন পড়লাম না, পড়লে তো টিকতে পারতাম। এখন এই সবাই পড়তেছে, আমি পড়তে পারতেছি না, এমন যেন একটা হতাশা না থাকে। এই একটা হতাশা এই তোমাকে পিছিয়ে ফেলে দিতে পারে। এখন দেখা গেলো তুমি এবার টিকলে না, বলো যে না আরেকবার দেবো, এই আরেকবার তুমি তাহলে কি হয়ে লাগে, জুনিয়র হয়ে সিনিয়র হয়ে গেল একজন থেকে। তখন তোমাকে কি বলবে যে ও গতবার টিকে নাই, এবার আবার চেষ্টা করতেছে, তখন তোমার মন ভালো লাগবে না, বন্ধুরা চলে যাবে গিয়ে। সুতরাং স্বপ্ন এবারই সফল করতে হবে। এবং সফল করার জন্য 4 মাস একটা প্ল্যান করতে হবে যে তুমি কিভাবে আগাবা, কি পড়বা কি না পড়বা, কোন বন্ধুর বাড়ি যাবা, কোন সিনেমা দেখবা, কোন নাটক দেখবা, এগুলো একটু একটু ইয়ে করে সাসপেন্ড করে পরে দেখবা। আগে টিকবা, দেখবা, তারপর তোমার কোনো কিছু সমস্যা হবে না। এই 4 মাস অনেক ক্রিটিক্যাল টাইম তোমাদের জন্য। এই 4 মাস অনেক সমস্যা থাকতে পারে, অনেকের রোগ শোক হতে পারে। সুতরাং এই 4 মাসেও কিছু সময় ধরে রাখতে হবে যে আমরা অসুস্থ হতে পারি, বা কোনো আনওয়ান্টেড মেহমান আসতে পারে, কোনো সমস্যা হতে পারে। তো সব মিলাইয়া এই সময়টাকে খুব গভীরভাবে নিবিড়ভাবে কাজে লাগাবার জন্য যতদূর সম্ভব তোমরা চেষ্টা করবে। আর আমরা এটুকু বলতে পারি যে ব্যাকবোন যেহেতু তার সুনাম আছে, ব্যাকবোন যদি যদি কাজ করে আসতেছে, ব্যাকবোনের যারা এনরোল হয় তারা কখনো বিফল হয় না। এবং ব্যাকবোনের টিম অনেক এফিশিয়েন্ট টিম, তারা তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। কোনোভাবে এটা এমন দাঁড়াচ্ছে যে ব্যাকবোন এটাকে ব্যবসা নিচ্ছে না, ব্যাকবোন নিচ্ছে এটা তার একটা সামাজিক দায়বদ্ধতা অনেকটা। যে আমরা চাচ্ছি আমাদের, আমরা যেমন ভালোবাসি আমাদের সমাজের ছাত্র আর একটু মানে প্রান্তিক জনগোষ্ঠীর যে তারা যেন আর একটু ভালো করতে পারে। এই জন্য অনলাইনে আমাদের এটা যে আমাদের খুব লাভজনক ব্যবসা না যে আমরা এটাকে তোমাদেরকে লাভ করতেছি, বাট আমাদের মোটিভেশন হচ্ছে আমরা সবাই তোমরা ভালো হও, ভালো জায়গায় চান্স পাও, তাহলে আমাদের একটা সুনাম হবে যে আমাদের একটা ড্রাইভের মাধ্যমে, একটা চেষ্টার মাধ্যমে একটা ছেলে ভালো করতে পারতেছে, একটা ভালো জায়গায় সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের নাম থাকবে যে আমরা তোমাদের একটু সহযোগিতা করতেছি। খাইতে হবে তোমাদেরকে, পড়তে হবে তোমাদেরকে, বড় হতে হবে তোমাদেরকে। আমরা শুধুমাত্র সহায়ক শক্তি হিসেবে দায়িত্ব পালন করতে পারি। আসলে তোমরা সব ভালো থাকবে, ভালো মতো পালন করবে। মানে উপদেশ দেওয়া তো অনেক সহজ, কিন্তু বাস্তবায়ন করা কঠিন। আমার পক্ষে উপদেশ দেওয়া অনেক সহজ, কিন্তু তোমাদের পক্ষে হয়তো অনেক কঠিন। বাট কঠিন হইলেও তোমাদেরকে বাস্তবায়ন করতে হবে স্বপ্ন পূরণ করতে হলে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। আমরা অলরেডি ব্যাকবোন সম্পর্কে জেনেছি, আমাদের ব্যাকবোন স্কুল সম্পর্কে জেনেছেন। তো আসলে কোথা থেকে এলো এই ব্যাকবোন এবং আমরা কিভাবেই বা সাপোর্ট দিয়ে থাকি। তো আপনাদের মাঝে এখন যাকে আমরা আমাদের যেই সম্মানিত অতিথি যাকে আমরা আহ্বান জানাবো, তার নাম হচ্ছে জনাব আরিফুল্লাহ খান স্যার, যিনি যার হাত ধরেই আমাদের একটা ইনোভেশন এডটেক ইন্ডাস্ট্রিতে এসেছে, যেটা বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্ম তো দূরে থাক, কোনো অফলাইন প্ল্যাটফর্মও নাই। হ্যাঁ, এমন একটা ইনোভেশন যার মাধ্যমে আমরা হচ্ছে যেই ইনোভেশনের মাধ্যমে আমরা সাপোর্ট দিয়ে হাজার হাজার শিক্ষার্থীকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি এবং সুযোগ করতে পেরেছি। এবং বলা যায় আমাদের যে উদ্যোগটা এটা কিভাবে এসেছিল সেই গল্পটা আজকে আমরা স্যারের মুখ থেকে শুনবো। এবং আমরা শুনবো আর পুরো কোর্সে আমরা কারা থাকবো আপনাদের সাথে। তো আমি স্যারকে অনুরোধ করবো স্যারের মূল্যবান বক্তব্য প্রকাশ শুরু করার জন্য। সালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ রাজন। তো আপনাদের সবাইকে গ্লোবাল লার্নিং প্ল্যাটফর্মে স্বাগতম। তো রাজন ইতিমধ্যে আমার পরিচয় দিয়ে দিয়েছে। আমি আরিফুল্লাহ খান। এই যে এখানে ছোট্ট ব্যাকবোন লিমিটেডের যে আপনারা এটা আইকন দেখতে পাচ্ছেন, এই ব্যাকবোন লিমিটেডের আমি নির্বাহী পরিচালক। আর
আপনাদের সাথে পার্টনার হিসেবে আছেন এই এডুকেশন। তো আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের নামটা আপনি একটু নিচের দিকে খেয়াল করলে দেখবেন অল্টারনেটিভ এডুকেশন সিস্টেম। আসলে কেন অল্টারনেটিভ? আমরা বাংলাদেশে অধিকাংশ শিক্ষাই যেভাবে আমরা প্রদান করি সেটা হচ্ছে যে বুক বেইস, যেখানে হচ্ছে যে যেটা প্রিন্টেড আইটেমটা কি একজন পড়িয়ে দেয়। আর আমরা যেভাবে পড়াই সেটা হচ্ছে যে প্রবলেম বেস। তো এটা কিভাবে আমরা একটু পরেই জানতে পারবো। একটু শুরুতে আমরা জেনে নেই আমাদের এই যে ই এডুকেশন এটা আসলে কি এবং কিভাবে এলো। তো আপনারা যে তিনজনকে দেখতে পাচ্ছেন, মিস্টার আটসু, শাইসু অ্যান্ড কাইটুমিওয়া, এবং অবশ্যই আব্দুল মতিন শেখ মাহিন, ওনারা তিনজন মিলে ছাত্র থাকা অবস্থায় আমাদের গ্রামের শিক্ষার্থী যারা আছেন একটু পিছিয়ে পড়া, যারা নানান ধরনের অসুবিধার কারণে বিশ্ববিদ্যালয় ঢাকায় এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার মতো সামর্থ্য হয় না, অথবা আহ, অনেকেই হচ্ছে এখানে সেই স্পেসটা পান না, তাদেরকে মাথায় রেখে ডিবিডি বেস ই এডুকেশন দিয়ে শুরু করে। ডিবিডি বেস, যেটা জাপানেরও একটা পপুলার মডেল। সেই ডিবিডি থেকে স্টেপ বাই স্টেপ আমরা, যখন ইউটিউব ছিল না তখন আমরা ই লার্নিং প্রোভাইড করি। এবং ওই 2009 সালের দিকে, 10 সালের দিকে, ওই সময় ইউটিউবের নাম খুব একটা লোকজন জানতো না, তখন তারা মাত্র নতুন নতুন আস্তে আস্তে আসতেছে। তো সেই সময় আমাদের এই ডিবিডি বেইজ ই লার্নিং থেকে স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পায়। এর ধারাবাহিকতায় আমরা আস্তে 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 আস্তে, আপনার যদি আজকে 10 মিনিট স্কুল বা শিক্ষককে দেখতে পান, কিন্তু উই ওয়ার দ্য পায়োনিয়ার, কিন্তু আমরা কখনো এটাকে বিগার স্কেলে নেইনি। আমরা সবসময় একটা ছোট স্কেলে রেখেই একটা কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের এখানে যেটা করি, এই যে জাপানিজ মডেল যেটাকে যেন কি জন্য বলি, কারণ হচ্ছে আমরা একটা কোয়ালিটি মেনটেন করে প্রবলেম বেইজ সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করি, যার কারণে আমাদের সাকসেস রেট যে কোনো অনলাইন অফলাইন বাংলাদেশি কোচিং এর চাইতে অনেক বেশি, অনেক বেশি। তো এই ওনাদের হাত ধরেই মূলত আমাদের যাত্রা শুরু হয় 2009 সালে। আমরা স্টেপ বাই স্টেপ আমাদের অফলাইন থেকে আস্তে আস্তে এটা ফুললি ডিজিটাল হয়ে যায়। এখন হচ্ছে যে আমাদের সম্পূর্ণ সার্ভিস অনলাইনেই প্রোভাইড করা হয়। ই এডুকেশনের মাধ্যমে আমরা যে সার্থকতা আনি প্রতি বছর, সেটা হচ্ছে যে আমরা একটা ছোট্ট রেজাল্টের মাধ্যমে দেখাই। গত বছর হচ্ছে যে আমাদের টোটাল 38 জন চান্স পেয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল 26 জন, টোটাল হচ্ছে 470 জনের মতো চান্স পেয়েছে। আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 24 জন। এর মধ্যে শুধু ঢাকা ইউনিভার্সিটির বি এবং সি ইউনিটে আপনি দেখতে পাচ্ছেন 9 জন এবং 17 জন, ইকুয়ালিটি হচ্ছে 26 জন আছেন। রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের 20 জন আছেন গত বছরের, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছেন 22 জন, এবং চিটাগং বিশ্ববিদ্যালয়ে 18 জন, আর গুচ্ছতে আছে আমাদের 38 জন। তো এর মধ্যে টপ মেরিট পজিশন গুলো দেখতে পাবেন এখানে হচ্ছে, গত বছর আমাদের হাইয়েস্ট মেরিট পজিশন ছিল 7th, এবং এটা হচ্ছে বি এবং ডি ইউনিটে। আর সি ইউনিটে ছিল 113। আর রাজশাহী ইউনিভার্সিটি ছিল 36, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 10ম, এবং চিটং ইউনিভার্সিটি 30তম, এবং সর্বশেষ জিএসটিতে আমাদের 33তম ছিল আমাদের টপ মেরিট পজিশন। তো এবার একটু দেখে নেই যারা চান্স পেয়েছে তাদেরকে। একটু দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগে আমাদের যিনি, ওকে, এটা গত বছর চান্স পেয়েছেন, এর মধ্যে দেখেন নাফিজা আঞ্জুম নীতি, শান্ত, জাভেদ আলী অপু এবং জান্নাতারা সিমি, ওনারা হচ্ছে যে আমাদের ওয়ান অফ দ্য টপ স্কোরার যারা মানবিক বিভাগে চান্স পেয়েছেন। আমরা যদি সি ইউনিটের দিকে দেখি, সেখানে 36তম ছিলেন শাহ মোহাম্মদ জুলকার নাইন, এবং 73তম ছিলেন ফাতেমা খানম। জান্নাতুস সাবিহা ছিলেন 71তম। ইমতিয়াজ আহমেদ সোয়েব ছিলেন 9ম, এবং আজমল হোসেন ছিলেন 63তম। ওকে, যদি একটু অগোছালো ছিল জন্য আমি সিকোয়েন্স ধরে বলতে পারিনি। বাই দ্য ওয়ে, এর বাইরেও আমাদের প্রিভিয়াসলি যারা টপ মেরিট পজিশনে ছিলেন, এর মধ্যে বি ইউনিট থেকে 2021 সালে আমাদের এখান থেকে পড়াশোনা করে ফিফথ, পঞ্চম হয়েছিলেন এস এম আরিফ মাহবুব। এবং একইভাবে আপনি দেখতে পাচ্ছেন বাকিরা, যে 52তম, 142তম, 193তম, 220তম, তারা এই পজিশনগুলো হোল্ড করেন। তো এবার আমরা একটু আমাদের এই অল্টারনেটিভ এডুকেশনের যে সিস্টেমটা সেটা নিয়ে একটু যদি কথা বলতে চাই। আপনারা একটু যদি দেখেন, আমাদের পাবলিক লেভেলে আমাদের একটা একদম কমন একটা প্রবলেম আছে সবার মধ্যে। এই যে স্যার যেটা বললো, আপনি গত 12 বছর ধরে যা পড়াশোনা করেছেন,
এইটা আমি এভাবে চিন্তা করি, এটা হচ্ছে একটা ঢেউ, ওয়েভ। যারা 2005 সালের একটা ব্যাচ, আবার এবার 2025 সালের একটা ব্যাচ, 2025 সালের ব্যাচ একটা ঢেউ। যদি কেউ এই ঢেউ থেকে আশ্রয় পড়ে, তাহলে পরের ঢেউয়ের সাথে তাকে মার্চ দিতে অনেক কষ্ট হবে এবং সে ওই হাইপটা তুলতে পারবে না। বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা হচ্ছে কাইন্ড অফ সুপার স্টোরের মতো। আপনি শুধু মাছ মার্কেটে গেলে মাছ পাবেন, শুধু মাংসের মার্কেটে গেলে মাংস পাবেন, তরকারি মার্কেটে গেলে তরকারি পাবেন, কিন্তু যদি সুপার শপে যান মোটামুটি আপনি সব পাবেন। তো সুপার শপে গেলে সব পাইলে এইটার যদি সঠিক ব্যবহার করা যায় তাহলে সবচাইতে বড় কন্ট্রিবিউশন করার সুযোগ আছে। তো এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মূলত এইরকম একটা সুযোগ, যেখানে আপনি একদম সব ধরনের অপরচুনিটি পাবেন। আপনি এখান থেকে সবচাইতে ভালো মানুষ হওয়ারও সুযোগ আছে, সবচাইতে ভালো পলিটিশিয়ান হওয়ার সুযোগ আছে, সবচাইতে ভালো আইনজীবী হওয়ার সুযোগ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা লিড দিচ্ছে তারা মোটামুটি পাবলিক থেকেই ম্যাক্সিমাম লিড দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের কমন যে প্রবলেমগুলো আমাদের গত 15 বছরের যেই আহ, অভিজ্ঞতা, সেখান থেকে আমরা বের করেছি। বিশেষ করে 2020 সাল থেকে আমরা এই অল্টারনেটিভ এডুকেশন সিস্টেমটাকে চালু করি, তখন একটা কমন প্রবলেম পাই ম্যাক্সিমামের ক্ষেত্রেই হচ্ছে আমরা মোটিভেশন, অনেক বেশি প্রেশার নিয়ে পড়ার যে লোডটা সেটা নিতে পারি না এবং মোটিভেশন হারিয়ে ফেলি। অনেকেই তো আমার আশেপাশে আছে বিশ্ববিদ্যালয়ে পড়ে না, কি হয়েছে তাতে? তো এইরকম দেখা গেল যে যাদের মধ্যে এই জাতীয় মনোভাব চলে আসে, তাদেরকে কামব্যাক করানো পাবলিকের জন্য কঠিন হয়ে যায়। এবং এই যে কোচিং করার মাধ্যমে মূলত ডিফারেন্সিয়েট হয়ে যায় আপনার। অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে থাকবেন, কিন্তু নলেজের দিক থেকে কে কত ভালো সেটা ডিফারেন্সিয়েট করার একটা, এই কোচিং যারা করে এবং যারা করে না তাদের মধ্যে একটা বড় গ্যাপ তৈরি হয়ে যায়, দৃশ্যমান হয়ে যাবে। চান্স পাক আর না পাক এটা আপনি বুঝতে পারবেন যদি এই কোচিং শেষ করার পরে আপনাদের মধ্যে রিয়েলাইজেশনটা আসবে। তো অনেকেই প্রথম সমস্যাটার কমন, যারা হচ্ছে যে আমরা মোটিভেশন হারিয়ে ফেলি। দ্বিতীয় একটা কমন সমস্যা হচ্ছে যে আমরা যেটা করি, আমরা যখন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং হয়, এটা এমন একটা টাইট স্কেজুল হয় যেখানে রিভিউ করার মতো বা সবগুলো বিষয় আপনারা যখনই পড়তে যাবেন তখন দেখবেন সাধারণ জ্ঞান বা ইংলিশ, এমন এমন সব টপিক যেগুলো হচ্ছে যে আপনি কখনোই জানেন না, শোনেন না, বা হচ্ছে এই ব্যাপারে আপনার খুব একটা অভিজ্ঞতা নেই, এরকম অনেক টপিক, নতুন টপিক পাবেন। তো যেটার সাথে অ্যাডপ্ট করাটা আপনাদের জন্য কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি কেউ একটু নিজেকে ধরে ধরে বুঝিয়ে দিত, আরেকবার একটু ক্লাসটাকে রিপিট করাতো, এরকম বিষয়গুলো হচ্ছে যে আমাদের সবসময় একটা চাহিদা থাকে। এর বাইরে যখন থিওরিটিক্যাল বিষয়গুলো আসে, নতুন নতুন অনেক ওয়ার্ড, ভোকাবুলারি, অ্যানালজি জিনিসগুলো যখন আসে, তখন অনেকেই হচ্ছে নিজে নিজে সেই সেলফ ইমপ্রুভমেন্টটা হয়তো করতে পারে না। এবং ফাইনালি আমাদের যেহেতু পরীক্ষার সিস্টেম ইতিমধ্যে রাইটিং সিস্টেমটা প্রবর্তন করা আছে, তো সেক্ষেত্রে অনেকে এই রাইটিং নিয়ে একটা হেজিটেশনের মধ্যে থাকেন। বাই দ্য ওয়ে, তো এই যে চারটা প্রবলেম, এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে কমন প্রবলেম, আর একটা হচ্ছে পার্সোনাল প্রবলেম। সেলফ ইমপ্রুভমেন্টের যে বিষয়টা, রাইটিং স্কিলটা, বাংলাদেশে এখনো এমন কোনো সিস্টেম গড়ে ওঠে নাই যেখানে ধরে ধরে রাইটিংটাকে শেখানো হয়, খুবই কম আছে, একদম নাই বললেই চলে। তো এই চারটা প্রবলেমকে কেন্দ্র করে মূলত আমরা চারটা সলিউশন নিয়ে আসছি, যেটা হচ্ছে আমাদের এই ই এডুকেশনকে বাকি সব কোচিং থেকে আলাদা করেছে। সেটার প্রথম ইস্যুটা যদি আপনি দেখেন, যে মোটিভেশনটাকে আমরা, আপনাদের মোটিভেশন ধরে রাখার জন্য আমরা 2-1 সপ্তাহ পর পরই যারা সফল আছেন তাদের নিজস্ব সেক্টরে, তাদেরকে দিয়ে হচ্ছে আমাদের মোটিভেশনাল কলেজ নামে একটা সেশন হয়। এর বাইরে আপনার উইক 1 থেকেই প্রথমে যেটা পাবেন সাপ্লিমেন্টারি ক্লাস। যেটা হচ্ছে সাপ্লিমেন্টারি ক্লাস, আমরা এটাকে বলা হয়, ক্লাসটা মূলত যেহেতু পারফর্ম করতে হবে আপনাকে নিজেকেই, তাহলে ক্লাসটা হচ্ছে আপনার জন্য সাপ্লিমেন্টারি। এই ক্লাসটা আমরা দুইভাবে দেই। প্রথমটা হচ্ছে যে আপনার জন্য সমস্ত অনলাইন লার্নিং ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল থাকবে। এডিশনালি আপনাদের মেন্টর এবং টিউটর যারা আছেন তারা থাকবে, তারা আপনাদের সাথে অনলাইনে ক্লাস নেবেন। তো এটা হচ্ছে আমাদের উইক 1 থেকে স্টার্ট হবে। উইক 2 থেকে হচ্ছে স্টার্ট হবে আমাদের লাইভ কোচিং। এই লাইভ কোচিংটা কেন? এটা হচ্ছে যে আমরা যখন কমন প্ল্যাটফর্মে ক্লাসে জয়েন করি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয়, আমাদের আমরা যেহেতু স্ট্রাগল করতেছি, আমার যে কোন জায়গায় আমি স্ট্রাগল করতেছি এটা আমি ম্যাসিভ লেভেলে সবাইকে জানাইতে পারি না। সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রানিং স্টুডেন্ট যারা অলরেডি সফল, তাদের মাধ্যমে একটা লাইভ কোচ সেশন প্রতি সপ্তাহে হচ্ছে আপনাদের জন্য নিয়ে থাকে, যিনি আপনার পার্সোনাল গাইড। এক্স্যাক্টলি হচ্ছে যে আপনি কিভাবে পড়লে কি করলে আপনি ভালো করতে পারবেন এবং বিশ্ববিদ্যালয়ে ওনাদের পরবর্তী সতীর্থ হতে পারবেন, সেই গাইডটাই হচ্ছে আমাদের লাইভ কোচরা দিয়ে থাকেন। এবং
আপনাদের রাইটিং ইমপ্রুভমেন্টের জন্য আমাদের AEW অ্যাডভান্স ইংলিশ রাইটিং সার্ভিসটা অ্যাভেলেবল আছে। তো এই চারটা প্রবলেমের চারটা সলিউশন হচ্ছে যে আমরা নিয়ে আসছি, যেটা একদমই এক্সক্লুসিভ ফর ব্যাকবোন, ফর ই এডুকেশন, ফর ইউ। তো এই এ- আশা করতেছি যে এই স্টেপ বাই স্টেপ এইটা আমাদের ধারাবাহিকতা থাকবে যতদিন হচ্ছে আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নোটিশ না আসে। তো আমরা চেষ্টা করব এই সার্ভিসগুলোর মাধ্যমে আপনাদের, যেহেতু আমাদের প্রিভিয়াস রেকর্ড হচ্ছে আহ, আমাদের সাকসেস রেট অনেক হাই, মোর দেন 80% ইন পাবলিক ইউনিভার্সিটি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ মানসিকভাবে ডিসিশন নেন যে আমরা সফল হতে চাই, তাহলে আপনার সফল হওয়ার সমস্ত উপকরণ আমাদের এখানে আছে। যদি কেউ ইচ্ছে করে নিজ যোগ্যতায় ফেল করতে চান, সেটা হচ্ছে যে শুধুমাত্র আপনার ব্যক্তিগত যোগ্যতা হিসেবে বর্ণিত হবে, কিন্তু আমাদের এখানে সফল হওয়ার জন্য সম্ভাব্য সমস্ত সুযোগ আছে। তো আমরা একটু দেখে নিতে চাই আমাদের সাথে যে শিক্ষকগণ থাকবেন, ওনারা হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে উজ্জ্বল। বিশেষ করে সি ইউনিটের জন্য আমাদের সাথে থাকবেন আহ, আরিদুল মঈন সাজাদ, যিনি ফাইন্যান্স পড়াবেন, শাফিন চৌধুরী ম্যানেজমেন্ট পড়াবেন, মিস্টার আজিজুল হাকিম ফরহাদ অ্যাকাউন্টিং পড়াবেন, আব্দুল্লাহ নোমান বাংলা পড়াবেন এবং আব্দুল আলিম ইংলিশ পড়াবেন। এর বাইরে আপনাদের জন্য ভিডিও লেকচারও আমাদের কিছু এক্সট্রা টিচার আছেন যারা হচ্ছে আপনারা গাইড করবেন। আর বি ইউনিটের জন্য এখন সবচাইতে পপুলার ওয়ান অফ দ্য, বিশেষ করে সাধারণ জ্ঞানের জন্য ওয়ান অফ দ্য পপুলার টিচার ওমর ফারুক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলরেডি 8 বছর ধরে উনি পড়াচ্ছেন। এর বাইরে আব্দুল্লাহ আল মামুন, যিনি হচ্ছে কমন সি ইউনিট এবং বি ইউনিটে আপনাদেরকে বাংলা পড়াবেন। উনি খুবই পপুলার, যে আপনারা হচ্ছে জেনে খুশি হবেন, উনি হচ্ছে যে আমাদের যারা সমন্বয়ক আছে তাদের সারির লোকজন। এর বাইরে আমাদের সাথে আছেন আব্দুল আলিম, যিনি আপনাদের ইংরেজি পড়াবেন, উনিও কমন বোথ সাইডে। আর মিস্টার আদিল বাদশাহ, উনিও আপনাদেরকে ইংরেজি পড়াবেন, পাশাপাশি দুজন সমন্বয় করে। আমার মেসেজটা আছে, ফাইনাল মেসেজটা হচ্ছে, যদি আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে আমরা আপনাদের জন্য এখানে রেডি। আপনারা শুধুমাত্র আমাদের এই সার্ভিসগুলোর সাথে লেগে থাকেন এবং ফলো করেন। আপনারা নতুন করে নিজেরা আলাদা করে খুব বেশি ডিসিশন নিতে যাবেন না, ওনাদেরকে ফলো করেন। আশা করি আপনারা সফল হবেন। দ্যাটস অল ফ্রম মাই সাইড। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা যেই কথাগুলো বলবো সেগুলো আসলে আমাদের কোর্স রিলেটেড। সো আমি আমার সেশনটা শুরু করছি। শুরু করার আগে সবাইকে একটু অনুগ্রহ করে বলবো যে আপনারা একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসবেন, কেননা আমি অনেক কিছু শেয়ার করব যেগুলো আসলে আপনাদের যদি মিস করে যান পরবর্তীতে কোর্সের ক্ষেত্রে অনেক সমস্যা হবে। আপনারা অনেক কিছু বুঝবেন না। পরবর্তীতে দেখা যায় যে কিভাবে ক্লাসে জয়েন করবেন বা কিভাবে কি করবেন সেগুলো আপনারা বুঝতে আপনাদের সমস্যা হবে। প্রথমেই আমি আমাদের যেই তিনটা ওয়ার্ড এখানে আছে, ইনোভেশন, কোয়ালিটি অ্যান্ড টেকনোলজি, অলরেডি আমাদের আরিফুল্লাহ খান স্যার আপনাদেরকে আমাদের যে কি ইনোভেশন আমরা এনেছি, কি কেন আমরা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ব্যতিক্রম, সেই বিষয়গুলো কিন্তু স্যার ক্লিয়ার করেছেন, এবং আমরা কি পরিমাণ কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করে থাকি সেটা আপনারা বুঝতে পেরেছেন আমাদের সাকসেস স্টোরি দেখে। ঠিক আছে। আর টেকনোলজি হচ্ছে সেটাও অলরেডি আরিফুল্লাহ খান স্যার আপনাদেরকে এক্সপ্লেন করেছেন যে আমরা কি ধরনের টেকনোলজি প্রোভাইড করি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন ই এডুকেশন, যারা হচ্ছে জাপানের ই এডুকেশন, যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে ফাইন্যান্সিয়ালি, এবং নট শুধু ফাইন্যান্সিয়ালি না, আপনারা জানেন যে আমাদের কোয়ালিটিটা যাতে ঠিক থাকে সেটার জন্য তারা প্রত্যক্ষ ভাবে, নট পরোক্ষ, প্রত্যক্ষ ভাবে তারা আমাদের সাথে যুক্ত থেকে কোয়ালিটিটা এনশিওর করে। আর জাপান থেকে যদি কোনো কিছু কোয়ালিটি এনশিওরেন্স করা হয়, বুঝতেই পারতেছেন সেটা কতটা কোয়ালিটিপূর্ণ হয়। আচ্ছা, এবার আমরা জেনে নিব যে আমাদের এখানে যে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পর আপনারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমরা সার্ভিস প্রোভাইড করব, আমাদের টার্গেট ইউনিভার্সিটি কি। আমাদের প্রথম টার্গেট ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। যে ঢাকা ইউনিভার্সিটির বি এবং হচ্ছে সি, অর্থাৎ খ এবং গ ইউনিট, এই দুইটা ইউনিটের জন্য আমরা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করব। তারপরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটির হচ্ছে ব্যবসায় শিক্ষা এবং হচ্ছে মানবিক বিভাগের যে দুইটা গ্রুপ আছে, সেই দুইটা গ্রুপের জন্য আপনাদেরকে আমরা সার্ভিস দিয়ে থাকবো। তারপর হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি। তো এই চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে একটু কথা আছে, সেটা হচ্ছে যে আপনাদের বি ইউনিটের জন্য 100% সার্ভিস পাবেন, কিন্তু সি ইউনিটের ক্ষেত্রে আপনারা জানেন যে সি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন। তো সি ইউনিটের জন্য আলাদা কোনো সার্ভিস না দিলেও আমরা শেষে সি ইউনিটের প্রশ্নের অনুরূপ কিছু মডেল টেস্ট আমরা আপনাদেরকে
প্রোভাইড করব। এরপরে গুচ্ছ এবং আদার্স। গুচ্ছ আপনারা জেনে থাকবেন হয়তো, বাংলাদেশে বর্তমানে 19টা, গত বছর 20 থেকে 21টা বিশ্ববিদ্যালয় একত্রে পরীক্ষা নিয়েছে, এবং কিছু বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে পরীক্ষা নেয়, যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বিইউপি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়। আপনারা যদি এই সার্ভিসটা নেন তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাদের প্রস্তুতিটা সম্পন্ন হয়ে যাবে। এবার আসুন আমরা কি কি সার্ভিস দিব। তো আমরা, স্যার অলরেডি বলেছেন যে আমরা 4C মডেল আপনাদেরকে প্রোভাইড করবো। 4C মডেলের মধ্যে একটা সার্ভিস ছিল সাপ্লিমেন্টারি ক্লাস, সাপ্লিমেন্টারি রিসোর্স। তো সাপ্লিমেন্টারি ক্লাসকে আমরা 7টা সার্ভিসে আমরা ডিফাইন করেছি। তার মধ্যে প্রথমেই আপনাদেরকে আমরা রেকর্ডেড ভিডিও দিব। যারা বাংলাদেশের ভালো ভালো শিক্ষক অলরেডি তো আছেন আমাদের সাথে লাইভ ক্লাস নিবেন, এর বাইরেও যাদের অনেক বেশি অভিজ্ঞতা ছিল তাদের মাধ্যমে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা রেকর্ডেড ভিডিও করেছি, যেটা আপনারা অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। আমরা প্রথমে আপনাদেরকে রেকর্ডেড ভিডিও দিব, তারপরে আপনাদেরকে পিডিএফ লেকচার শিট আমরা প্রদান করব। আপনি প্রথমে রেকর্ডেড ভিডিও দেখলেন, পিডিএফ লেকচার শিট পড়লেন, তারপরে আমরা আপনাদেরকে হচ্ছে কুইজ টেস্ট দিব। মনে করেন আপনি অপরিচিতার উপরে প্রথমে একটা ভিডিও দেখলেন, তারপরে আপনার বই থেকে বা আমাদের লেকচার শিট থেকে পড়লেন, তারপরে কুইজ থেকে অংশগ্রহণ করলেন, এতটুকু শেষ হয়ে গেলেই, আর এতটুকুই যদি আপনাদের সন্তুষ্ট না হন, আপনাদের জন্য আমরা লাইভ ক্লাসের ব্যবস্থা করব। অলরেডি আমাদের আরিফুল্লাহ খান স্যার আপনাদেরকে বলেছেন যে কোন কোন শিক্ষকরা আমাদের এখানে লাইভ ক্লাস নিবেন। তো সেক্ষেত্রে একটু বলে রাখি, এর মধ্যে আহ ফরহাদ স্যার এবং উমর ফারুক স্যার, সজাত, আর হচ্ছে আহ হ্যাঁ, ওনারা ছাড়া বাকি সবাই কিন্তু আমাদের শিক্ষার্থী ছিলেন। যেমন আব্দুল আল নোমান, উনি আমাদের শিক্ষার্থী ছিলেন, আব্দুল আলিম আমাদের শিক্ষার্থী ছিলেন, আদিল বাচ্চা আমাদের শিক্ষার্থী ছিলেন। আহ তারা কিন্তু একসময় আমাদের শিক্ষার্থী ছিলেন, এখন আপনাদের টিচার, এবং আপনাদেরও সেই সুযোগটা কিন্তু রয়েছে। তারপরে হচ্ছে আপনি ক্লাস করলেন, ক্লাস করার পরে আপনারা রিভিশন টেস্টে অংশগ্রহণ করবেন। রিভিশন টেস্টের পরে আমরা এক সপ্তাহে যা পড়লেন, মনে করেন প্রথম সপ্তাহে আপনি বাংলা বাংলা লেকচার শিট 1 শেষ করলেন, ইংরেজি 1 শেষ করলেন, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান শেষ করলেন, তারপরে আপনি সাপ্তাহিক পরীক্ষা অংশগ্রহণ করবেন। সাপ্তাহিক পরীক্ষাটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনের প্যাটার্ন সেরকম হবে। আমরা রিটেন এবং এমসিকিউ সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং দুইটারই কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আপনি প্রথমে এমসিকিউ পরীক্ষা দিবেন, তারপরে রিটেন পরীক্ষা দিবেন। আমাদের সাপ্তাহিক পরীক্ষা প্রতি রবিবার সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে। আপনি যে কোনো সময় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে? তো আপনি যদি কোনো কাজে ব্যস্ত থাকেন দিনের বেলা, তাহলে রাতের বেলা অংশগ্রহণ করতে পারবেন। তো পরীক্ষা অংশগ্রহণ করার পর আপনি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ অ্যান্সার পেয়ে যাবেন, যে আপনি কোন কোন প্রশ্নের কি কি অ্যান্সার এবং কি কি ব্যাখ্যা। শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, আপনার মেরিট পজিশন কত, যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে আপনি কততম মেধা তালিকা অর্জন করেছেন সেটাও আপনি দেখতে পাবেন। এবং আপনি যে রবিবারে পরীক্ষা দিয়েছেন, আপনি মঙ্গলবারের মধ্যে আমাদের রিটেনের যে মার্কসটা সেটাও আপনি দেখতে পারবেন যে আপনি রিটেনে কত পেয়েছেন। এবং রিটেনের উপরে আমরা হচ্ছে একটা ফিডব্যাক ক্লাস নিব, যে আপনি রিটেনে কোন কোন জায়গায় ভুল করেছেন। এই জন্য অনেক শিক্ষার্থী বলে থাকে যে রিটেনের জন্য আমরা যেই পরিমাণ কেয়ার নেই, আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সারা বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম এই পরিমাণ কেয়ার নিতে পারে না। কারণ রিটেন খাতা এমসিকিউ খুব ইজিলি চেক করা যাবে, রিটেন চেক করতে হলে হিউম্যান টাচ লাগে, যেটা অনেক বেশি ব্যয়বহুল, যেটা অনেক কোচিং সেন্টারই বহন করতে চায় না। ঠিক আছে? বাট আমরা ইনশাল্লাহ সেটা কোয়ালিটি এনশিওরের জন্য সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করি শতভাগ, যাতে আপনার রিটেন খাতাটা চেক হয়। ওকে। তো এবার আমি যেই 3টা সার্ভিস স্যার বলেছিলেন 4C মডেলের, জাস্ট একটা সার্ভিস নিয়ে কথা বলেছি, আরো 3টা সার্ভিস আছে। তো এর মধ্যে হচ্ছে লাইফ কোচ। লাইফ কোচটা কি অলরেডি স্যার বলেছে, তারপরেও আমি আপনাদেরকে একটু বলি। লাইফ কোচ হচ্ছে একজন মেন্টর বা একজন টিচার, যিনি আপনাকে সার্বক্ষণিক মনিটরিং করবে এবং আপনাকে দিক নির্দেশনা প্রদান করবে, যাতে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পান। মনে করেন আপনি এক ডাক্তারের কাছে গেলেন, সে আপনাকে সব রোগের ওষুধ প্যারাসিটামল দিচ্ছে, মাথা ব্যথা হলো প্যারাসিটামল, পেট খারাপ হলো প্যারাসিটামল, কিন্তু অন্য ডাক্তারের কাছে গেছেন যে হচ্ছে আপনার রোগ বুঝে তারপরে ওষুধ দিচ্ছে। তাহলে যে ডাক্তার রোগ বুঝে ওষুধ দেয় সেটাই কিন্তু বেশি কার্যকর হবে। লাইফ কোচের কাজ হচ্ছে আপনার সমস্যা বুঝে সমাধান। যেমন ধরেন আপনার আমাদের যেই ক্লাসগুলো হয়, আমাদের সাপ্লিমেন্টারি যে ক্লাসগুলো হয়, সেখানে সবাই জয়েন করে। সেখানে কিন্তু আপনি আপনার স্পেসিফিক সমস্যা বললে স্যাররা স্যাররা কিন্তু ওইভাবে সলভ করার চাইলেও পারে না, কারণ সেখানে উপস্থিতি অনেক বেশি থাকে। আর লাইফ কোচ শুধু আপনাকে ইন্ডিভিজুয়ালি পড়াবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, লাইফ কোচ সার্ভিসটা অনেক বেশি ব্যয়বহুল হওয়ায় আমরা সবাইকে এটা প্রদান করতে পারবো না। আর আপনারা যারা ভর্তি হয়েছেন বা হন নাই, আপনারা জেনে থাকবেন আমরা এটা বলেছি, প্রথম 100 জন লাইফ কোচ পাবে। যারা আমাদের প্রথম 100 জন এর মধ্যে আছেন তারা অবশ্যই লাইফ কোচটা পাবেন। এরপরে লাইফ কোচিং নিয়ে আরো কিছু কথা আমি শেষে বলছি।
ওকে, এরপরে হচ্ছে অ্যাডভান্স ইংলিশ রাইটিং। যেমন আমরা যখন স্কুলে পড়েছি তখন আমরা স্যার বাড়ির হোমওয়ার্ক দিতেন বা বলতেন যে তোমরা একটা প্যারাগ্রাফ লিখো, আমরা প্যারাগ্রাফটা লিখতাম, লিখে জমা দিতাম, কিন্তু ওইভাবে কি খুব কমই হইতো যে স্যার ধরে 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 আমাদের আন্ডারলাইন করে বলতো এটা ভুল, এটা রাইট, এটা এটা খুব কমই হয় যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকে। বাট আমাদের এখানে আপনাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে বা আপনার ট্রান্সলেশন লিখতে বলা হবে, আপনি সেটা লিখবেন। লিখার পরে একজন কারেক্টর থাকবে যে এটা কারেকশন করে দিবে যে আপনি কোথায় কোথায় ভুল করেছেন এবং সঠিক অ্যান্সারটা কি এবং কেন ভুল হয়েছে, গ্রামাটিক্যালি এটা কি প্রিপোজিশন ইন হবে না অন হবে, সেটাও স্যার এখানে কারেকশন করে দিবেন, যেটাকে আমরা বলে থাকি অ্যাডভান্স ইংলিশ রাইটিং বা কারেকশন সার্ভিস। এরপরে হচ্ছে আমাদের মোটিভেশনাল কলেজ, যেটা স্যার অলরেডি বলেছেন, আমরা চেষ্টা করি যারা বাংলাদেশের সবচেয়ে ভালো জায়গায় আছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদেরকে আমরা ইনভাইট করি, তারা তাদের জার্নি শেয়ার করে এবং তাদের স্টোরিটা শেয়ার করে এবং কিছু টিপস এন্ড টেকনিক শেয়ার করে, যার মাধ্যমে আপনারা আপনাদের সঠিক ট্র্যাকে থাকে। হয় কি আমাদের আমাদের মোটিভেশনটা হচ্ছে ব্যাটারি চার্জের মতো, আমাদের 15 দিন বা 1 সপ্তাহ পর পর ব্যাটারি চার্জটা একটু কমে যায়। তো আমরা চেষ্টা করি ওই 15 দিন পর পর যাতে আপনার চার্জ একটু বাড়ে, এই জন্য আমরা এই মোটিভেশনাল সেশনটার আয়োজন করে থাকি। তো এ হচ্ছে আমাদের ওভারঅল সার্ভিস। এখন আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আপনার কি করতে হবে, অবশ্যই করতে হবে। প্রথমত যেটা করতে হবে, আপনার ইউনিভার্সিটির সিলেবাসটা ভালোভাবে জানতে হবে। এখন ভাইয়া, ইউনিভার্সিটির সিলেবাস কি আমি কিভাবে জানবো? কোন ইউনিভার্সিটির নির্দিষ্ট সিলেবাস নাই, আবার সব ইউনিভার্সিটির নির্দিষ্ট সিলেবাস। তো আমরা অনেক সময় করি কি, কোনটা গুরুত্বপূর্ণ টপিক, যেমন আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছেন সি ইউনিটের, সেখানে কিন্তু আপনার বাংলা, তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো আসে না। তা আপনি যদি সেগুলো পড়ে পরীক্ষার হলে যান, যা দেখবেন একটা কোশ্চেনও আসে নাই, আমি কি করলাম? তো এই জন্য আপনার ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয়ে প্রশ্ন আসে। এবং অনেক বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে একই বিষয় থেকে প্রশ্ন আসে কিন্তু ডিফারেন্ট টপিক থেকে। যেমন আবার আমি উদাহরণ দিই চট্টগ্রাম ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যেই ধরনের ইংলিশ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই ধরনের ইংলিশ প্রশ্ন আসে না। আবার রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু সেই ধরনের ইংলিশ আসে না। তো এই জন্য আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্লিয়ার ধারণা থাকতে হবে যে কোন ইউনিভার্সিটি কেমন প্রশ্ন আসে এবং কোন কোন টপিকের প্রশ্ন আসে। এটার আপনারা দেখবেন, আপনারা বাজার থেকে যে বইগুলো কিনবেন ওই বইগুলোর প্রথমেই হচ্ছে এই ধরনের আপনার একটা চার্ট দেওয়া হয় যে ইংলিশের টপিক গুলো প্রথমে দেওয়া হয়, তারপর কোন বছর কত কোন ইউনিভার্সিটি কয়টা কোশ্চেন আসছে, এগুলো নিয়ে আপনি আপনার টার্গেট ইউনিভার্সিটি অনুযায়ী আপনার সিলেবাসটা সাজাবেন। ঠিক আছে? যদি আপনি ভাই ক্লিয়ার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা পড়লেও কিন্তু আপনার চান্স পাওয়া হবে না, কারণ আপনার রং রুটে হাঁটতেছেন। তো এই জায়গাটায় হচ্ছে আমরা আপনাকে সহযোগিতা করব, এই জায়গায় আমাদের টিচাররা আপনাকে সহযোগিতা করবে। ঠিক আছে? আরেকটা বিষয় একটু বলে রাখি এই জায়গায়, সেটা হচ্ছে অনেক শিক্ষার্থী আমাদের প্রশ্ন করবেন আমরা জানি, কারণ আপনারা হচ্ছেন শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত শিক্ষার্থী। তো অনেকেই বলে ভাইয়া প্রশ্ন কি শর্ট সিলেবাস থেকে হবে না ফুল সিলেবাস থেকে হবে? এই জায়গায় কথাটা হচ্ছে কখনো কখনো ইউনিভার্সিটি ইচ্ছা অনুযায়ী প্রশ্ন করে, এটা শর্ট সিলেবাস থেকে হতে পারে, ফুল সিলেবাস থেকে হতে পারে। গত 3 বছরে আমরা যেটা দেখেছি, কখনো ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছে, আবার কোনো কোনো ইউনিভার্সিটি শর্ট সিলেবাসের মধ্যে আসছে। এখানে একটা কথা, আমাদের রফিক স্যার অলরেডি বলছেন যে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু এক কথা নয়। বোর্ড গুলোর হচ্ছে চাহিদা থাকে আপনাকে পাশ করানো, এই জন্য তারা একটা সিলেবাস নির্ধারণ করে দেয়। আর বিশ্ববিদ্যালয়ের টার্গেট থাকে আপনাকে কিভাবে বাদ দেওয়া যায়, যাতে অনেক শিক্ষার্থী থেকে যোগ্য শিক্ষার্থী বাছাই করা যায়। ঠিক আছে? তো সেই জায়গা থেকে বিগত অভিজ্ঞতা, স্যাররা অবশ্য আপনাদেরকে এই ব্যাপারে দিক নির্দেশনা দিবেন, বিগত অভিজ্ঞতার আলোকে বলতে হয় আপনারা ফুল সিলেবাস প্রিপারেশন নিবেন। তারপরে ভাইয়া আহ কি বলে সঠিক স্টাডি প্ল্যান, এই জায়গাটায় আমরা করি কি, এই পরিকল্পনা যাই হচ্ছে আমরা পিছিয়ে যাই। তো এই প্ল্যানটা আমরা প্রথম ক্লাসে বা ক্লাসের পরে, প্রত্যেকটা ক্লাসের পরে আমাদের, আমি থাকবো, রেমিয়াপু থাকবে, আমরা যারা ক্লাস কোঅর্ডিনেটর থাকবো তারা আপনাদেরকে স্টাডি প্ল্যান বলে দিব। এবং যারা লাইফ কোচ পাবেন, লাইফ কোচটা আপনাদের প্রথম ক্লাসে পুরো 4 মাসের আপনাদের গোল সেট করে নিবে যে প্রথম মাসে আপনি কি কি অ্যাচিভ করতে চান, দ্বিতীয় মাসে আপনি কি কি অ্যাচিভ করতে চান, পুরো গোল লাইফ কোচ হচ্ছে আপনাদেরকে সেট আপ করে দিবে। এবং আপনার এই জায়গায় প্রপার একটা প্ল্যান করতে হবে ভাই, যে আপনি কয়দিনের মধ্যে বাংলা শেষ করতে চান, কয়দিনের মধ্যে ইংলিশ শেষ করতে চান। শেষ করা মানে শেষ করা না, শেষ করা মানে সেটা কিভাবে আয়ত্ত করতে চান। ঠিক আছে? তো এটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো অনেক কথা বলবো। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা করি না। আমরা করি কি যে আজকে প্রচুর মোটিভেশন পাইছি ক্লাসে স্যার থেকে, আজকে একেবারে ফাটায়া
7 থেকে 8 ঘন্টা পড়বো বা 16 থেকে 17 ঘন্টা পড়বো, পরের দিন আবার দেখা যায় যে একটু মোবাইলে স্ক্রোলিং করতে যায়, 16 থেকে 17 ঘন্টা মোবাইল আমার খায় ফেলছে। ভাই এটা দরকার নাই। আপনি যদি দৈনিক 2 ঘন্টা করে পারেন, রেগুলার করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেক দিন, একদিনও বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি আপনাদের পুরো একটা সেশনই নিব আহ কোনো এক ক্লাসের পরে, যে আপনার টাইমটা কিভাবে ম্যানেজ করবে। যদি আজকে শুধু আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, তাহলে সেক্ষেত্রে সারাদিন চলে যাবে। আমি আপনার পুরো একটা সেশন নিব টাইম ম্যানেজমেন্টের উপর। এই যে কনসেপচুয়াল ক্লিয়ারিটি, এই বিষয়টা হচ্ছে, আপনি যে নাউন পড়তেছেন ভাই, এমন ভাবে পড়তে হবে বা এমন ভাবে বুঝতে হবে, নাউন থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে যাতে আপনি অ্যান্সার করতে পারেন। এমন যেন না হয় যে ভাই আমি তো নাউন শেষ করছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাউন টপিক থেকে একটা প্রশ্ন আসলে আপনি বুঝিয়ে নিন এই প্রশ্নটা কোন রুলসের আন্ডারে আসছে। সুতরাং যেটাই পড়বেন, ওটাই এমন ভাবে পড়বেন, ওই টপিক থেকে যদি প্রশ্ন আসে আপনি যাতে 100-এ 100 অ্যান্সার করতে পারেন। আপনার সব টপিক কভার করার প্রয়োজন নাই, আপনি দুইটা পাঁচটা পাঁচটা টপিক করেন, যাতে 5টা টপিক থেকে 5টা এমসিকিউ আসলে আপনি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারেন। এই আরেকটা বিষয়, রিভিশন এবং কনসিস্টেন্সি, যেটা হচ্ছে আপনার নিয়মিত, অলরেডি আমি বলেছি রেগুলার প্র্যাকটিসের কথা। রিভিশন বিষয়টা হচ্ছে ভাই, আমরা পড়তেই থাকি। আমাদের ব্রেনটা হচ্ছে অনেকটা বুক সেলফের মতো। আমি প্রথম একটা বই রাখলাম, পরে আরেকটা বই রাখলাম, পরে আরেকটা বই রাখলাম, প্রথম যে বইটা রাখলাম সেটা কিন্তু নিচে চলে গেল। আপনি প্রথম যে জিনিসটা শিখছেন, পরে নতুন নতুন জিনিস শিখতে শিখতে ওইটা কিন্তু নিচেই চলে যায়। তার মানে নিচে শেষের বইটা ধুলো পড়ে যায়। যদি আপনি উপরে না উঠে বইটা মানে ধুলো পরিষ্কার না করেন, তাহলে কিন্তু এটা নিচেই পড়ে যাবে। সুতরাং আমাদের প্রতিনিয়ত এটা রিভাইজ করতে হবে। আমি 1 সপ্তাহে কি পড়লাম একদিন রাখবো সেটা রিভাইজ করার জন্য, 1 মাসে কি পড়লাম একদিন রাখবো সেটা আমি রিভাইজ করার জন্য। নতুন কিছু শিখার থেকে পুরনো যেটা শিখছি সেটা হচ্ছে মনে রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই শেষের 7 নাম্বারটা আমরা কেউই গুরুত্ব দিই না, আমাদের কাছে মনে হয় না থাক, আমি তো পড়াশোনা করলেই হবে। অনেকে যেটা করে, যে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে তারা হচ্ছে 13, 14, 15, 16 ঘন্টা পড়াশোনা করে, ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, পরে দেখা যায় পরীক্ষার আগের মধ্যে অসুস্থ হয়ে যায়, শেষ। আপনাদের এই টিচার অলরেডি ও এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, আদিল বাচ্চা। ও অসুস্থতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খারাপ হয় প্রত্যেক বছর। আমি এরকম কিছু শিক্ষার্থী পাই যারা প্রচুর পরিমাণে পড়ে কিন্তু অসুস্থ হয়ে যায়। তো ভাই, আগে সর্বশেষ সপ্তাহের আগে আমাদের ফোকাস করতে হবে সুস্থতা। আর এই সুস্থতার জন্য আমাদের একটা রেগুলার রুটিন ফলো করতে হবে, যে আমরা এত ঘন্টা খাবো, এত ঘন্টা পড়বো, এত ঘন্টা ঘুমাবো। আর আমার ব্যক্তিগত অভিমত বা ব্যক্তিগত ব্যক্তিগত সাজেশন হচ্ছে, বা এই কথাগুলো বলতেছি যারা চান্স পেয়েছে তাদের মতামতের উপর ভিত্তি করে, তাদের সাথে কথা বলে আমি টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, যারা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। তো মেন্টাল হেলথের ক্ষেত্রে অবশ্যই রাতে ঘুমাতে হবে, এবং সেটা 10টা থেকে রাত 3টার মধ্যে। এই সময়টা ঘুমের জন্য পারফেক্ট টাইম। এই সময়টা যে ঘুমাবে তার পড়া মনে থাকবে, এবং তার প্রস্তুতি অনেক ভালো হবে। ওকে। তো এবার হচ্ছে যেগুলো করা যাবে না, তা আপনারা ভালোভাবে জানেন। যেমন নো সোশ্যাল মিডিয়া, আমাদের কোনো অ্যাক্টিভিটি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে রাখি নাই। আপনাদের অনেক, বাংলাদেশে অনেক পপুলার অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা ফেসবুকে ক্লাস নেয়। আমরা মনে করি অ্যাডমিশনের জন্য সবচেয়ে টাইম, যেটা টাইম নষ্ট করে সেটা হচ্ছে ফেসবুক। এই জন্য আমরা হচ্ছে ফেসবুক থেকে, আমাদের কোনো ক্লাস আপনারা ফেসবুকে পাবেন না। আমাদের সকল কার্যক্রম আমরা অ্যাপের মাধ্যমে রাখবো, যাতে আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করতে পারেন। জাস্ট শুধু হোয়াটসঅ্যাপ, টাইম ওয়েস্টিং করা যাবে না, এটা আপনারা ভালোভাবে জানেন। তারপরে হচ্ছে কনফিডেন্স হারানো যাবে না ভাইয়া। আপনি কনফিডেন্স হচ্ছে, সরি, আপনি যখন কনফিডেন্স হারায় ফেলবেন তখন আপনার অনেক ভালো প্রিপারেশন থাকলেও আপনার পরীক্ষা খারাপ হবে। সুতরাং কোনোভাবেই কনফিডেন্স হারানো যাবে না, আবার ওভার কনফিডেন্স হওয়া যাবে না। আমাদের এখানে একটা পরীক্ষা আপনি ফার্স্ট হয়েছেন, তার মানে আমি তো ব্যাকবনে 200 জনের মধ্যে 300 জন ফার্স্ট হয়েছে, আমার চান্স ঠেকায় কি? আমি এরকম অনেক কেস জানি যে অনেক শিক্ষার্থী আছে আমাদের এখানে 1 থেকে 10-এর মধ্যে প্রত্যেক পরীক্ষা ছিল, তার কোথাও চান্স হয় না। আবার অনেক শিক্ষার্থী আছে তার পজিশন 70, 80 বা 30, 35, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ পজিশন ছিল। তো আমাদের এখানে যে একটা পরীক্ষা হইলে বা অন্য কোনো কোচিং আপনি পরীক্ষা দিয়ে যদি টপ পজিশনে চলে যান, তার মানে ভাইবেন না যে আপনি একেবারে অনেক কিছু হয়ে গেছেন। বা আপনি কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে যদি ভালো কলেজ থেকে আসছেন, বাংলাদেশের টপ 10 কলেজের মধ্যে থেকে আপনি আসছেন, আপনি মনে করেন আমি ওই কলেজ থেকে আসছি, জিপিএ 5 দুইটাতে, আমার চান্স কে ঠেকায়? ভাই এই ওভার কনফিডেন্স আপনাকে ঠেকাবে। ঠিক আছে? এই যে ফোনের যে ব্যবহারটা, এটা যতটুকু সম্ভব কম করা, শুধুমাত্র ক্লাস এক্সাম ছাড়া ফোন ব্যবহার না করা। এরপরে হচ্ছে আমরা সবচেয়ে আরেকটা যে কাজটা করি সেটা হচ্ছে যেটা একটু যে আমরা যেই সাবজেক্টে ভালো পারি ওইটা পড়ি। আবার অনেক সময় দেখা যায় যেটা একটু সহজ,
ওই সাবজেক্ট আমরা পড়ি না। যেমন কি বলে, কমার্স স্টুডেন্টের ক্ষেত্রে তারা ম্যানেজমেন্ট মার্কেটিং ভালোভাবে পড়ে না, এগুলো তো এইভাবে আমি পারি। কিন্তু ভাইয়া আপনি চান্স পাওয়ার জন্য বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং প্রয়োজন, কিন্তু ভালো সিট পাওয়ার জন্য আপনার অবশ্যই ম্যানেজমেন্ট মার্কেটিং বা ফাইন্যান্স প্রয়োজন। সুতরাং সব সাবজেক্টে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আপনি যদি একটা সাবজেক্টে ফেল করেন তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে আবার ওই যে এর আগে বলেছি যে রেগুলার প্র্যাকটিস, ইরেগুলার রুটিন হওয়া যাবে না যে একদিন আমি 8 ঘন্টা পড়ছি আরেকদিন লাফ দিয়ে আমি 12 ঘন্টায় চলে যাব, বা আরেকদিন লাফ দিয়ে 18 ঘন্টায় চলে যাব, এটা যেন না হয়। আজকে আমি 2 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা 5 মিনিট, পরের দিন 2 ঘন্টা 10 মিনিট, পরের দিন 2 ঘন্টা 15 মিনিট, এইভাবে আমি টাইমটা বাড়াবো। হুট করে একদিন 4 ঘন্টা আরেকদিন 6 ঘন্টা এরকম যেন না হয়। তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আমাদের বাজে সিগন্যাল দিবে এবং আমরা ডিমোটিভেট হয়ে যাব। এটা আবারও বলছি, ওই আমরা প্রপার স্লিপটা কখনোই ভাই অ্যাভয়েড করব না। যত ভালো ঘুম আপনার মেমোরি তত শার্প হবে। সুতরাং ঘুমের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই যাতে 6 থেকে 7 ঘন্টা ঘুম হয় সেটা খেয়াল রাখবেন, সেটা দিনে না। সেটা আপনারা নাবিল স্যারের একটা লেকচার দেখবেন যে আমাদের একটা হরমোন নির্গত হয়, সেটা রাত 9টা থেকে রাত 3টা পর্যন্ত প্রপার ভাবে আমাদের হরমোনটা নির্গত হয়। তো ওই হরমোনটা যদি আমাদের ঘুমাইতে সাহায্য করে এবং আমাদের মেমোরিকে শার্প করে, সুতরাং ওই সময়টাতে ঘুমাবেন, চেষ্টা করবেন রাত 10টা থেকে 3টার সময় পর্যন্ত ঘুমানোর। এরপরে 3টার পরে উঠে যদি আপনি ফজর পর্যন্ত পড়াশোনা করেন, আপনার জাস্ট 2 ঘন্টা পড়াশোনা করলে আপনার যে পরিমাণ পড়াশোনা হবে, আপনি যদি রাত সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত পড়েন এতটুকু হবে না। আপনি একটু ট্রাই করে দেখেন। এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য না, এটা সারা জীবনের জন্য এই টিপসটা। আপনি অন্যের সাথে কম্পেয়ার করেন না ভাই। আপনি যদি কারোর সাথে কম্পেয়ার করেন আপনি আনইজি হবেন। আর এই জায়গা থেকে আপনার থেকে দুর্বল ছাত্রের সাথে কম্পেয়ার করা যাবে না, ভালো ছাত্রদের সাথে কম্পেয়ার করা যাবে না। আপনার এটা কম্পেয়ার করা যাবে না যে আমি তো এই পরীক্ষায় আহ, তৃতীয় হয়েছি, আরেকজন তো পঞ্চম হয়েছে, আমি তার থেকে ভালো। তাহলে কিন্তু আপনার ডিমোশন হবে। আবার এটাও কম্পেয়ার করা যাবে না যে আমি তো তৃতীয় হয়েছি আরেকজন প্রথম হয়েছে, আমি কিভাবে কি করব। কম্পেয়ার করবেন নিজের সাথে যে আমি এই পরীক্ষায় 57 পেয়েছি, আগামী পরীক্ষায় কিভাবে আমি 60 পাবো। এই পরীক্ষা আমি 75 পাইছি, আগামী পরীক্ষায় কিভাবে আমি 80 পাবো। কম্পেয়ারটা নিজের সাথে করবেন। ওকে, অনেক কথা বলেছি, এবার একটু আহ ভালো খারাপ জিনিস বলি। আমাদের এখানে যেহেতু ভর্তি হয়েছেন, আপনারা আমাদেরকে ছাড়লো, আমরা আপনাদেরকে ছাড়বো না। তো কি কি ধরনের রিওয়ার্ড এবং অপরচুনিটি আমাদের এখানে আছে ব্যাচ চলাকালীন সময়, অর্থাৎ আপনি ভর্তি হয়েছেন এই সময় আপনি যে যে রিওয়ার্ড পাবেন, আমরা প্রত্যেক মাসে বেস্ট মান্থলি রিওয়ার্ড দিব একজন স্টুডেন্টকে। প্রাইস তো অবশ্যই থাকবে। উইকলি এক্সামের যে টপ করবে তাকে আমরা প্রাইজ দিব। এবং যার পারফরমেন্স অনেক ভালো, আমি প্রথমে বলেছিলাম প্রথম 100 জনকে আমি হচ্ছে লাইফ কোচ দিব, কিন্তু যার পারফরমেন্স দেবো ভালো, সে 100 জনের মধ্যে নাই, তাহলে তাকেও আমরা লাইফ কোচ সাপোর্ট প্রোভাইড করব। কারণ তার থেকে আউটপুট আসবে। এরপরে মেরিট বেস, এরপর হচ্ছে আমরা একটা সুপার 30 ব্যাচ ক্রিয়েট করব, যাদেরকে আমরা স্পেশাল ভাবে কেয়ার নিব, স্পেশাল ভাবে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আমাদের রেগুলার সার্ভিসের বাইরেও। তারপরে হচ্ছে যাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স 50%-এর উপরে, এক্সামের অ্যাটেন্ডেন্স 70%-এর উপরে, তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে স্পেশাল এক্সাম ব্যাচে সুযোগ দিব। এবার চান্স পাওয়ার পরে আপনারা কি সাপোর্ট পাবেন? চান্স পাওয়ার পরে আপনারা যারা আমাদের সাথে লাইফ কোচ হিসেবে কাজ করার সুযোগ পাবেন, লেকচারার হিসেবে কাজ করার সুযোগ পাবেন এবং অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও আমাদের একটা অপরচুনিটি আছে, যেটা যেটা আমরা প্রতি বছর 2 জন শিক্ষার্থীকে দিই 4 বছরের জন্য। প্রত্যেক মাসে 8,000 টাকা করে একটা স্কলারশিপ, এটা প্রত্যেক বছরই আমরা দিয়ে থাকি, এই বছরও দিয়েছি। এই অপরচুনিটিটা আমাদের এখানে ইনশাল্লাহ আছে। এবার আসি, আপনাদের কিছু রুলস মেনটেন করতে হবে আমাদের এখানে কন্টিনিউ করতে হলে। তার মধ্যে অবশ্যই যদি আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স 50%-এর নিচে চলে যায় এবং এক্সাম অ্যাটেন্ডেন্স 70%-এর নিচে চলে যায়, আপনি যদি আপনি স্পেশাল এক্সাম ব্যাচে সুযোগ পাবেন না। আবারও বলছি, যদি আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স 50%-এর নিচে চলে যায়, এক্সাম 70, তাহলে আপনার স্পেশাল এক্সাম ব্যাচে সুযোগ দেওয়া হবে না। আপনি যদি টানা 2টা সাপ্তাহিক পরীক্ষা মিস করেন, এমন যদি হয় রিটেন 2টাতে এমসিকিউ দিচ্ছেন বা 2টা রিটেন মিস, তাহলে 2টা মিস হিসেবে গণ্য হবে। তাহলে আপনি যদি লাইফ কোচ সার্ভিস পেয়েও থাকেন, সেটা বাদ দিয়ে দেওয়া হবে। আপনি যদি ক্লাসে ইনএক্টিভ থাকেন, এক্সামে ইনএক্টিভ থাকেন, অন্যান্য সার্ভিসে ইনএক্টিভ থাকেন, সেক্ষেত্রে আপনাকে পুরো কোর্স থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা 100% স্কলারশিপে ভর্তি হয়েছেন। এরপরে আমরা যে কারেকশন সার্ভিসের কথা বলেছিলাম, সেটা যদি আপনি ট্রায়াল প্যাকেজ কমপ্লিট করেন, আপনাকে প্রথমে ট্রায়াল প্যাকেজ দেওয়া হবে, সেটা কিনে যদি কমপ্লিট করেন তাহলে আপনাকে সম্পূর্ণ বেসিক প্যাকেজ ফ্রিতে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। ই এডুকেশন থেকে আমাদের জাপানের কান্ট্রি ম্যানেজার
যিনি আমাদের সাথে থাকবেন এবং হচ্ছে আমাদের সবসময় মনিটরিং করবেন, আপনাদের সামনেও আসবেন। নাও আই রিকোয়েস্ট মমোকো-সান, প্লিজ শেয়ার ইউর ভ্যালুয়েবল মেসেজ। মমোকো-সান। Hi everyone. Assalamu alaikum. Sorry, I'm now moving, so I'm gonna close my camera and I'm gonna talk a little bit. My name is Momoko Uesugi, and I'm the country manager of e-education in Bangladesh. Our organization started in Japan and are expanding our educational program in 4 different countries all over the world. Currently, we are working together with Backbone, an edtech company here in Bangladesh that you may already know. Together, we are developing a learning app that will help you prepare for your university entrance exams. I feel very honored to stand here today and speak to all of you. Sorry, and also like I'm speaking only English, and yeah, sorry for that. Anyway, although my background is different from yours, I also went through a very challenging entrance exam process in Japan. Though those efforts, I was able to study at some universities in Japan, University of Tokyo, Osaka University, where I completed my master degrees. So it was never an easy journey, but I learned that the path of studying hard and chasing your dreams is open to everyone who is willing to take it. At the same time, I want to remind you that university entrance exams are not the entire meaning of your life. That they are important, but also they are just one step on much longer journey. So once you enter university, the next big question will be, oh, what we will do with the knowledge and opportunity you gain. So that is why I encourage you to see these exams not as a final destination, but as a gateway to something greater. Of course, if you are able to enter your dream university, that is truly wonderful. It is something you should be proud of, and you deserve to be celebrated. But even if you do not reach your first choice university, please remember this: your effort will never betray you. The discipline, determination, and courage you build through this process will stay with you forever. More than any exam result, it is this inner strength that will brighten your future. As myself, after many different experiences, I chose to work in this field because I want to contribute to creating a world where people in Bangladesh, Japan, and all over the countries can live better and more enjoyable lives. So I believe education is the most powerful foundation for building such a future. I want to say to all of you, please keep working hard for exam and also keep thinking deeply about how you want to live your life beyond them. You're the future of Bangladesh, and I truly hope some of you will become my partners in making this country even stronger, lighter, and more inspiring. Finally, I also want to say that I am learning a lot from you, your energy, your passion, and your courage. Thank you very much for giving me this opportunity. And I wish you all the best in the coming months as you prepare for your exams. Thank you. তো এখন আপনাদের যাকে হচ্ছে ইনভাইট করব, যত বোরিং সিচুয়েশনই হোক না কেন, সে হচ্ছে এটাকে খুব ভালোভাবে নিজের গ্রিপে নিয়ে নিবেন। এবং আপনারা যার ক্লাস করে অনেক বেশি উৎসাহিত এবং আনন্দিত হবেন। এবং যিনি হচ্ছেন আপনাদের আহ অনেকেরই পছন্দের, সবার প্রিয়, এবং যিনি এবছর আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসটা নিবেন, আমাদের আজিজুল হাকিম ফরহাদ স্যার, যার ডেডিকেশন এবং হচ্ছে যার অক্লান্ত পরিশ্রম মাধ্যমে ফরহাদ একাডেমি নামে একটা প্রতিষ্ঠান যিনি নিজে পরিচালনা করেছেন, আসলে আপনাদের টানে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো আমি অনুরোধ করব ফরহাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রকাশ পেশ করার জন্য। ফরহাদ স্যার। আচ্ছা, আশা করি সবাই আলহামদুলিল্লাহ। ভালো আছে। আহ, প্রথমত ধন্যবাদ ব্যাকবোনকে আজকে আমাকে ইনভাইট করার জন্য। আমি আসলে প্রথমত কি বলবো বুঝতেছিলাম না, কারণ প্ল্যাটফর্মটা যেহেতু অনলাইন ক্লাস, ক্লাসরুমে আসলে অনেক কথা বলতে পারি, অনলাইনে কতটুকু গুছাই বলতে পারবো জানি না, যেহেতু আমি ক্লাসরুমের মানুষ। প্রথমে একটু বলি, আপনাদের সবার টার্গেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপনি কেন চান্স পাবেন তার একটা সহজ জলজন্ত উদাহরণ দিই। আপনি চান্স পাবেন এই জন্য, আপনি আমাকে এখন শুনতেছেন কারণ আমি পাবলিক ইউনিভার্সিটি পাশ করে আপনাকে অ্যাকাউন্টিং ক্লাস দেব। ঠিক এই কারণে আপনি চান্স পাবেন। অর্থাৎ ভবিষ্যতে
আপনি যখন পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবেন আপনাকে ইনভাইট করে আনবে ব্যাকবোন যে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তো এই জন্য আপনি চান্স পেতে হবে, এটা হলো প্রথম কারণ। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে হইলে অনেকেরই ধারণা এইচএসসি জিপিএ, এটা নিয়ে দুইজন দেখলাম প্রশ্ন লিখতেছিলেন যে এইচএসসি জিপিএ কতটুকু ম্যাটার করে। এইচএসসি জিপিএ আসলে কোনো ম্যাটার করে না। এইচএসসি জিপিএ যদি আপনার সবচেয়ে লোয়েস্ট জিপিএ থাকে 3 পয়েন্ট, আপনি 3 পয়েন্ট দিয়ে বাংলাদেশের বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। যেমন জিএসটি তে 3 পয়েন্ট লাগে অনলি, টোটাল 6.50 হইলে জিএসটি তে পরীক্ষা দেওয়া যায়। জিএসটি তে একসাথে প্রায় 19টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়। এবং আরো মজার তথ্য দিই আপনাদেরকে, জিএসটি তে কিন্তু ইংরেজিতে কোনো পাস মার্ক নেই। অর্থাৎ আপনার ইংরেজি নিয়ে আপনি খুব ভয়ে আছেন, বিপদে আছেন, ভাইয়ারা অনেক চেষ্টা করছে, ব্যাকবোন খুব চেষ্টা করলো, কোনো কারণে আপনি তাও নিজেকে উন্নতি করতে পারলেন না, তাও আপনি জিএসটি তে চান্স পাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে আপনাকে একটু টেকনিক্যাল হইতে হবে। তার মানে জিপিএটা আমাদের এডমিশন টেস্টে বেশি ম্যাটার করে না। এডমিশন টেস্টে আপনি যখন মানে এটাকে যুদ্ধ বলে অনেকে, আমি যদি যুদ্ধ বলতে রাজি না। এডমিশন টেস্টের জন্য আপনি যখন নামবেন, পড়ার প্রিপারেশন নেবেন, প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে এখানে 90% শিক্ষার্থী অকৃতকার্য হয়, অর্থাৎ ফেল করে। চান্স পাওয়া তো পরে, 90% শিক্ষার্থী ফেল করে, 10% শিক্ষার্থী পাস করে। তো আগামী কয়েকটা মাস আপনি ওই 10%-এর কাতারে থাকবেন না 90%-এর কাতারে থাকবেন, এটা আপনাকে আগে ডিসিশন নিয়ে ফেলতে হবে। আপনি যদি 10%-এর কাতারে চলে যেতে চান তাহলে আপনি ফেল করবেন। আর আপনি যদি 90%-এর কাতারে সরি 10%-এর কাতারে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি পাস করবেন। আর যদি 90%-এর কাতারে চলে যান তাহলে আপনি ফেল করবেন। তো এটা কেন বললাম, আমাদের আপনাদের মধ্যে অনেকের একটা প্রবণতা আছে, আমার বন্ধুরা সবাই এই কাজটা করতেছে, আমার মানে আশেপাশে সবাই এটা করতেছে, সবাই যেটা করে সেটা ভর্তি পরীক্ষা না। যদি সেটাই ভর্তি পরীক্ষা হইতো তাহলে কিন্তু 100% পাস করতো বা 90% পাস করতো, পাস করছে 10%। তার মানে সবার টেকনিক সবার কৌশল এক না, সবাই যেটা করে সেটা ভর্তি পরীক্ষা না। ভর্তি পরীক্ষায় নিশ্চয়ই কিছু ব্যতিক্রম ব্যাপার স্যাপার আছে। ওই ব্যতিক্রমটা কি, সেটার জন্যই আপনি ব্যাকবোনে ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন। আপনি এডমিশন টেস্টে কিভাবে চান্স পাবেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন আমরা এখানে সবাই আশা করি কমার্সের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষাটা সবচেয়ে সহজ। সায়েন্স, আর্টস, কমার্স, তিনটা গ্রুপের মধ্যে সবচেয়ে সহজ ভর্তি পরীক্ষা হচ্ছে কমার্সের। কিভাবে? কমার্সে আমাদের গ্রুপ সাবজেক্টে একটা ভালো নাম্বার থাকে, আমাদের বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স। তাও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোথাও ফাইন্যান্স নেই। তাহলে এই যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, এটা সহজ উদাহরণ দিই আমি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদাহরণটা আগে আনি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের 60 নম্বরে পরীক্ষা হয়, তাহলে 60 নম্বর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্সে আমার 60 নম্বর। এই জায়গাটা কিন্তু আমাদের কমফোর্ট জোন, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স। তো আমি যদি কমফোর্ট জোন অথবা মার্কেটিং, আমি কমফোর্ট জোনে যদি 60-এ একটা ভালো নাম্বার তুলতে পারি, 60-এ 60 তুলতে পারি বা 55 তুলতে পারি, যেটা আমি এইচএসসি তে অলরেডি পড়ে ফেলছি, তাহলে কিন্তু আমার বাংলা ইংরেজিতে একটা মোটামুটি নাম্বার আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির সাবজেক্ট পাবো, একদম প্রথম সারির। কিন্তু শিক্ষার্থীরা কি করে, আগামী 3 মাস 4 মাসে তারা সব সাবজেক্টে ভালো করতে যায়, সেজন্য সে কোথাও ভালো করতে পারে না। কারণ আপনার কোনো না কোনো সাবজেক্টে ঠিকই দুর্বলতা আছে, সেই সাবজেক্ট আপনি যতই চেষ্টা করেন 100% ভালো হতে পারবেন না, মোটামুটি ভালো হতে পারবেন। এই জন্য প্রত্যেকের একটা কমফোর্ট জোন আছে, সেটা খুঁজে বের করবেন। এমন অনেক আছেন যারা হচ্ছে ইংরেজিতে ভালো, তাহলে ইংলিশটা আপনার কমফোর্ট জোন। আপনি কমফোর্ট জোন সাবজেক্ট গুলোকে যদি একটু বেশি প্রায়োরিটি দিতে পারেন, বাকি সাবজেক্ট গুলো মোটামুটি মানে রেজাল্ট করতে পারেন, আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আপনার জন্য সহজ। বিশ্ববিদ্যালয়ে আপনি ব্যাকবোর্ডে যারা ক্লাস করবেন অনলাইনে, আপনাদের যে অনলাইন প্যানেল আমি জানি, সেই প্যানেলের মধ্যে অ্যাটলিস্ট আমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্সের ব্যাপারে আমি কনফিডেন্ট। অ্যাকাউন্টিং আমার নিজের ব্যাপারে আমি কোনো কনফিডেন্স নেই, এটা ক্লাস করবো, আপনারা যদি কনফিডেন্ট হন আলহামদুলিল্লাহ। বাট ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স এটা অসাধারণ পড়ায়, এদের ক্লাসে আপনি পড়া শেষ হতে পারবেন। এখন দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে আমি লাইভ ক্লাস করবো না আমি রেকর্ডেড ক্লাস করবো। আমার পার্সোনাল পরামর্শ হচ্ছে আপনি লাইভ ক্লাসে অংশ না করলে কিছুটা বিপদে পড়বেন। কিরকম বিপদ? আপনার ইনস্ট্যান্ট অনেক প্রশ্ন হয়, যে আমি ক্লাস নিচ্ছি, ক্লাসে আপনার একটা প্রশ্ন মাথায় আসছে, আপনি সেই প্রশ্নটা করলেন, সলভ হয়ে গেল। কিন্তু আপনি লাইভ ক্লাসে প্রশ্নটা মাথায় আসছে কিন্তু আপনি সলভ করার সুযোগ পাচ্ছেন না, কিন্তু এটা পরের ক্লাসে গিয়ে আপনাকে সলভ করতে হচ্ছে। এই জন্য যারা পরবর্তীতে জয়েন করবেন, ক্লাস করবেন, আপনাকে লাইভ ক্লাসে থাকার চেষ্টাটা করতে হবে বেশি। হ্যাঁ, লাইভ ক্লাস একান্ত মিস হয়ে গেছে, প্রবলেম ছিল, সেক্ষেত্রে আপনি রেকর্ডেড ক্লাস করেন, কোনো অসুবিধা নেই, যেহেতু ক্লাসটা পুরোটা রেকর্ড থাকতেছে। এরপর হচ্ছে আপনি কোথায় পরীক্ষা দিবেন। স্যার আমি সব জায়গায় পরীক্ষা দিব যেখানে চান্স পাই। আপনি সব জায়গায় পরীক্ষা দিবেন এই চিন্তাটা করলে আপনি কিন্তু চান্স কোথাও পাবেন না। কারণ আপনি সব কিছুর জন্য পড়বেন, সব ইউনিভার্সিটির জন্য পড়বেন, তাহলে আলাদা করে আসলে আপনার কোনো ফোকাস থাকবে না। ফোকাস না থাকলে কিন্তু আসলে জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আপনাকে ঠিক করতে হবে আমি কি ঢাকায়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, গুচ্ছ, কুমিল্লা, কোথায় আমি মূল টার্গেটটা করবো, আমার জিপিএ কেমন ছিল, আমার কোন সাবজেক্ট গুলোতে আমি ভালো, আমার পড়ালেখার অবস্থান কি, এগুলো অনুযায়ী সিলেবাস গুলোকে অ্যানালাইসিস করে আপনি একটা মূল ফোকাস ঠিক করবেন কোন ইউনিভার্সিটি আপনার জন্য একদম, মানে আপনি এটার জন্য চেষ্টা করবেনই। দেখেন এমন অনেক আছেন যার জিপি হয়তো 4, সে চিন্তাও করেন নেই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, দেখবেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে বসে আছেন।
রেজাল্ট আসার পর অনেকে অবাক হবে আপনার রেজাল্ট দেখে, এটা পসিবল, এটা কিন্তু গল্প না। বিগত বছর আপনি অনেকের রেজাল্ট যখন শুনতেন তখন আপনি অবাক হন, আরে ও চান্স পেয়ে গেছে। ও চান্স পাওয়ার কথা ছিল, কারণ ও চেষ্টা করছে, ওর একটা পিছু টান ছিল, ও খুব চেষ্টা করছে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার, সে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে। আর আপনি সব ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছেন, আপনি আসলে কোথাও চান্স পাননি। তো এই জন্য সবাই একটু এই জিনিসটা নোট করবেন যে আমার একটা ফোকাস ঠিক করতে হবে। আমি ঢাকা ইউনিভার্সিটি সিতে চান্স পেতে চাচ্ছি, অথবা আমি চিড়িয়া ইউনিভার্সিটি চান্স পেতে যাচ্ছি, আমি রাজশাহীতে চান্স পেতে যাচ্ছি। মূল ফোকাস ঠিক করে বাকিগুলোর জন্য করবেন। আপনাদের সাবজেক্ট গুলো নিয়ে এবার বলি। আপনার ঢাকা ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিবেন বা প্রিপারেশন দিবেন, ঢাকাতে আপনার সাবজেক্ট 5টা, টোটাল 6টা। বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অথবা মার্কেটিং, যে কোনো একটা আপনি অ্যান্সার করতে পারবেন। সাথে সাধারণ জ্ঞান পড়লে আপনার বি এবং সি দুইটা ইউনিট কনফার্ম, দুইটা ইউনিটে হয়ে যাবে। তাহলে আপনি যদি সি ইউনিটের জন্য পড়েন, বাংলা ইংলিশ কিন্তু আপনি পড়তেছেন, এই বাংলা ইংলিশ প্রায় সব ইউনিভার্সিটি আছে। তাহলে সব ইউনিভার্সিটি প্রিপারেশন কভার হয়ে গেল। কেউ একজন মেসেজে জিজ্ঞেস করতেছিলেন যে আমাদের জন্য কি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিয়ে আনো হবে? ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিলে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন অটো ক্লিয়ার হয়ে যাবে। আমি ক্লাসে বলবো জাহাঙ্গীরনগরের প্রশ্নের প্যাটার্ন কি, আপনার কাছে খুব মজা লাগবে। তো আপনি একটা ইউনিভার্সিটিকে ফোকাস করে ওই ইউনিভার্সিটির পুরো প্রিপারেশনটা নিয়ে ফেল, তারপরে আপনি অন্য ইউনিভার্সিটি গুলো ভাববেন। তাহলে আপনি 5টা সাবজেক্ট পড়তে হবে, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অথবা মার্কেটিং। 5 সাবজেক্ট পড়লে আপনার ঢাকা ইউনিভার্সিটি কমপ্লিট। ঢাকা ইউনিভার্সিটি কমপ্লিট হওয়া মানে এখানে কুমিল্লা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে গুচ্ছ, প্রত্যেকটা ইউনিভার্সিটি সিলেবাস শেষ। শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটটা হচ্ছে ব্যতিক্রম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি এর ব্যাপারে অনেকের একটা ভয় আছে, এটা একটু বলে ফেলি। আপনারা যারা সিইউতে পরীক্ষা দিবেন, সিইউতে মূলত সাবজেক্ট দুইটা, একটা ইংলিশ, একটা আইকিউ। ভয়ের কোনো কারণ নাই। সরি, একটা ম্যাথ আর একটা আইকিউ, নতুন সাবজেক্ট। ইংলিশ পুরাতন, ইংলিশ সহজ। ইংলিশে 40 নম্বর, ম্যাথে 30, আইকিউতে 30। মজার ব্যাপার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ম্যাথে 15টা প্রশ্নে 30 নম্বর, এবং এই প্রশ্নগুলো খুবই সহজ এবং বেসিক টাইপের ম্যাথ। সেক্ষেত্রে আপনারা যারা ঢাকার প্রিপারেশন নেবেন, আপনারা এখন থেকে প্রতিনিয়ত অনলাইনে কিছু ভিডিও পাওয়া যায় বেসিক। ধরেন 2-3 জন টিচার আছেন যারা ইউটিউবে, ফেসবুকে রেগুলার ম্যাথের বেসিক ক্লাস নেয়, ওনাদের এই পেজগুলো একটু ফলো করেন, আপনার অনেক বেসিক দাঁড়ায় যাবে। কোথাও সিউর জন্য প্রাইভেট না পড়েও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, এটা অনেক স্টুডেন্ট জানে না। তারা মনে করে এটা ম্যাথ, এটা আপনার সাধারণ গণিত না, এটা 9-10-এর ম্যাথও না, একদম বেসিক ম্যাথ, যেটা আমরা সবাই জানি। হয়তো আপনি হয়তো মনে করতেছেন এটা পড়েন নাই বলে আপনার কাছে কঠিন লাগে, এবং এটার জন্য অ্যাভেলেবেল ম্যাটেরিয়ালসও নাই, কারণ সবাই ব্যাপারটা নিয়ে কনফিউজ ছিল। তো সেক্ষেত্রে অনলাইনে ফেসবুকে এখন অনেক ধরনের পেজ পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়। আমি এখানে কারোর নাম ধরে বলতে পারতেছি না আপাতত, হয়তো ক্লাসে বলবো। আপনি এরকম 2-1 জনের ভিডিওগুলো রেগুলার দেখবেন, প্রাইভেট পড়তে হবে না, জাস্ট দেখবেন, ভিডিও দেখবেন, ওনার যে ভিডিওগুলো দেয় ফ্রিতে, সেই ভিডিওগুলো দেখলে অনেক বেসিক আপনার মাথায় স্ট্রং হয়ে যাবে, এবং আপনি সিইউতে ভালো করবেন ইনশাল্লাহ। তো আরেকটা ব্যাপার ছিল, এখানে অনেকে যাদের জিপিএ সবচেয়ে খারাপ তারা চিন্তা করবেন, ধরেন 3 পয়েন্ট সামথিং, এই 3 পয়েন্ট দিয়ে আপনি গুচ্ছর জন্য লড়বেন। গুচ্ছতে অনেক স্টুডেন্ট চান্স পায়। এখন নতুন করে আসছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ওটার জন্য ট্রাই করতে পারেন যাদের জিপিএ অনেক কম, তাদেরকে বললাম। আর যাদের দুর্বলতা আছে কোনো সাবজেক্টে, ওই সাবজেক্টে আপনি পাস করার চিন্তা করেন, বাকি সাবজেক্ট গুলো ভালো করবেন, তাহলে দেখবেন আপনি চান্স পাবেন। আমি একটা সহজ টেকনিক বলি আপনাদেরকে। ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্সে যদি আপনি 60-এ 50-এর উপরে পান, বাংলা ইংরেজি যদি আপনি শুধু পাস করেন, বাংলা একটা মোটামুটি নাম্বার পান, মোটামুটি বলতে বুঝাচ্ছি 20-এ ধরেন 10-এর মতো, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইজিলি চান্স পাবেন। শুধু চান্স না, প্রথম সারিতে থাকতে পারবেন। আপনাদের অনেকের ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে অনেক নাম্বার ওঠে, ভুল। আপনারা এইচএসসি পরীক্ষা দিয়ে এসে বলছিলেন পরীক্ষা অনেক ভালো হয়েছে, কিন্তু দেখা গেছে 30টাতে 20 চান্সিং হয়েছে। তো এটা হয় কিন্তু। তো এই জন্য চেষ্টা করবেন প্রথম থেকে নিজেদের দুর্বলতা গুলা কাটায় উঠতে, আর এই যে যে টেকনিক গুলো বললাম ছোটখাটো, সেগুলো একটু প্রথম থেকে ফলো করতে। আর পরীক্ষার সিলেবাস কি হবে? পরীক্ষার সিলেবাস হবে ফুল সিলেবাস, শর্ট সিলেবাসে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা হয় না। যারা বলেন শর্ট সিলেবাসে পরীক্ষা হয়, তারা আবার বলেন যে কিছু প্রশ্ন বাইরে থেকে হয়, এই বাইরে থেকে হওয়া মানে ফুল সিলেবাস। তো আপনাদের কাছে সিলেবাস একটাই, ফুল সিলেবাস। এইচএসসি তে আপনার যে ফুল সিলেবাসটা ছিল কিন্তু আপনি পড়েন নাই, ওই পুরো সিলেবাসটা আপনি পড়বেন। কথার কথা, বাংলা প্রথম পত্র 26টা গদ্য পদ্য নাটক উপন্যাস আপনি শেষ করতে হবে। প্রত্যেকটা আপনার জন্য ইম্পর্টেন্ট, কোনোটা আনইম্পর্টেন্ট না। হ্যাঁ, পড়তে গেলে কিছু চ্যাপ্টার একটু কম গুরুত্বপূর্ণ, স্যাররা দাগাই দিবে, বাট আপনি প্রত্যেকটা চ্যাপ্টারই পড়বেন। বিশেষ করে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এ কোনো শর্ট আর ফুল নেই, প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টার কানেক্টেড। অ্যাকাউন্টিং এ আপনি একটা চ্যাপ্টার বাদ দিলে একটা চ্যাপ্টার বুঝবেন না। এখন দেখা গেছে ফুল সিলেবাস আছে, এরকম একটা চ্যাপ্টারের নাম যদি বলি, নীতিমালা, নীতিমালা থেকে রেগুলার প্রশ্ন হয়, গত বছরও রিটেনের প্রশ্ন আসছে। তা আপনি যদি নীতিমালা না পড়েন, সে প্রশ্নে অ্যান্সার দিবেন কোথেকে? তো আলটিমেটলি শর্ট সিলেবাস এই ওয়ার্ডটা মাথা থেকে সরাই ফেলেন, আপনি পরীক্ষা দিবেন ফুল সিলেবাস, এবং আপনি ফুল সিলেবাসের প্রিপারেশন নেবেন। আমি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমি মাত্র 58.5 পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমার সাথে আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, মাত্র 58 পাইছে, মানে 58 পাইছে। তার মানে আমার সাথে তার পয়েন্টের ব্যবধান 0.5।
আমি 203তম ছিলাম, পরে ফাইন্যান্সে ভর্তি হয়েছি। পরবর্তীতে ওই যে বন্ধুর কথা বললাম, সে আমার থেকে প্রায় 150 জন পরে চান্স পাইছে, অর্থাৎ তার মেরিট লিস্ট ছিল 353 বা 55তম। তাহলে দেখেন 0.5 অনলি। এই যে আপনি শর্ট সিলেবাস ফুল সিলেবাস পরে কিছু সিলেবাস বাদ দিতে চাচ্ছেন, একটা নাম্বারের জন্য আপনি 1000-এর পেছনে চলে যেতে পারেন, 100 জনের পেছনে চলে যেতে পারেন। সো এডমিশন টেস্টে প্রতিটা নাম্বার খুব গুরুত্বপূর্ণ। এই জন্য প্রথম থেকে বা আজকে থেকেই চেষ্টা করবেন, শর্ট সিলেবাস নামে কোনো ওয়ার্ড মাথায় ঢুকাবেন না। আর খুব পরামর্শ দিব আপনাকে, ফেসবুকে প্রচুর তথ্য ছড়াবে, প্রচুর তথ্য পাবেন, এগুলোকে অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো। মানে আপনাকে একজন হঠাৎ করে বলবে তুমি কি জানো পরীক্ষা শর্ট সিলেবাস হবে, আরেকটা পেজ বলতেছে না ফুল সিলেবাস হবে। এই যে আপনি এটা কন্ট্রাডিক্টে পড়ে গেছেন, আপনি কনফিউজড হয়ে গেছেন, কোনটা আসলে ফলো করবেন, কার কথা অনুসরণ করবেন। সেক্ষেত্রে আপনাদের যারা কোর্স কোঅর্ডিনেটর, তারা আপনাদেরকে নিয়ে অ্যানালাইসিস করে বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো নেয়। আমরা যারা ক্লাস নেই, আমরা ওই সাবজেক্টের গত অনেক বছর ধরে পড়াচ্ছি, যেহেতু আমাদের মুখস্থ হয়ে গেছে প্রশ্ন কোনগুলো আসবে। আমরা হয়তো ক্লাস আপনাকে ওই জিনিসটা ডেলিভার করবো, কিছু শর্টকাট টেকনিক শেখাবো, কিছু মানে চুরি বিদ্যা শিখাই দিব যে কিভাবে আপনি সহজে পারবেন। আপনি সবকিছু বুঝবেন না। আমি স্টুডেন্টদেরকে বলি 3টা নিয়ম পড়ালেখার, কিছু বুঝবেন, কিছু মুখস্থ করবেন, কিছু আন্দাজে দেখাবেন। এডমিশন টেস্ট টিকার উপায় এটা। সবকিছু বুঝে আপনি ভার্সিটি এডমিশন পারবেন না, সময় নাই তো, মাত্র 4 মাস। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হওয়ার সম্ভাব্য টাইম নভেম্বর, আপনাদেরকে বলে দিলাম, বাকিটা পরে মিলাই নেবেন, কারণ অক্টোবরে 12 তারিখ রেজাল্ট দিয়ে দিবে। তো এই জন্য আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন, যারা ক্লাস করবেন, যাদের সাথে ক্লাসে দেখা হবে, তাদের সবার প্রতি শুভকামনা। আশা করি আপনারা এই অল্প কিছুক্ষণ আমি যে কথাগুলো বললাম সেখান থেকে 2-1টা পয়েন্ট হয়তো খুঁজে পাবেন। এগুলো যদি অনুসরণ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা আগামী বছর অর্থাৎ 2026-এ গিয়ে দাবি করতে পারেন আমরা ডাবিয়ান। কারণ 25-26-এর পরীক্ষাটা আসলে 26-এ হবে। তো 26-এ যখন আপনি যাবেন, আপনি ঢাকা ইউনিভার্সিটি বা চীন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনাকে আগামী বছর ব্যাকবোন হয়তো দাওয়াত দিয়ে আনবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তো আগামী বছর যাতে আপনি এখানে কথা বলতে পারেন, তার জন্যই আপনি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার চিন্তা করেন। তো ব্যাকবোনকে অনেক ধন্যবাদ, রাজন ভাইকে ধন্যবাদ। আশা করি ওদের সাথে ক্লাসে কথা হবে, কারণ প্রচুর কথা বলতে পারি আমরা, সেটা ক্লাসে বলবো, এখন এত কথা বলার সুযোগ নেই আসলে। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। তো এখন আপনাদের সাথে আরেকজন শিক্ষক আমরা ইনভাইট করেছি, আপনাদের সবার পরিচিত যে ভাইয়াটা, যাকে আপনারা চিনেন বাংলার জন্য, আব্দুল আল নোমান। ওনার অলরেডি আরিফ স্যার ওনার একটা পরিচয় দিয়েছেন। গত বছর উনি আমাদের এখানে প্রথম বাংলা নেওয়া শুরু করে, এবং বর্তমানে উনি বলা যায় যে অনলাইন জগতে বাংলার জন্য অনেক জনপ্রিয় শিক্ষক। আর আরেকটা পরিচয় হচ্ছে উনি আমাদের এখানে শিক্ষার্থী ছিলেন, এখন খুব ভালো পড়াচ্ছেন, এবং ইনশাল্লাহ আরো ভালো, ওনার উত্তরোত্তর শুভকামনা। তো আমি অনুরোধ করবো আব্দুল্লাহ নোমানকে আপনার কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য। স্যার, আব্দুল্লাহ নোমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, জি। সুপ্রিয় শিক্ষার্থীদেরকে উম, অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। তোমরা প্রথমত একটা বিজয় অর্জন করে গেছো। তোমাদের সামনে আর অনেকগুলো বিজয় অর্জন করতে হবে অ্যাডমিশন টেস্টে। অনেকগুলো বিজয় তোমাদের জন্য অপেক্ষা করতেছে। বাট প্রথমত একটা বিজয়, ওই যে বিখ্যাত একটা কথা আছে না, যে সুন্দর একটা পরিকল্পনা তোমার আহ, একটা পুরো কাজ কমপ্লিটের 50% কমপ্লিট হয়ে যায় একটা সুন্দর পরিকল্পনা গ্রহণ করা। একইভাবে তোমরা যারা অলরেডি ব্যাকবোনের এই চমৎকার আয়োজনের সাথে যুক্ত হতে পেরেছো, এটাও কিন্তু একটা বিজয়। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সের আগেই তোমরা ব্যাকবোনে চান্স পেয়েছো। এই জন্য তোমাদেরকে অভিনন্দন। আগামীতে তোমাদের একটা সুন্দর জার্নি শুরু হতে যাচ্ছে। কমেন্ট বক্সে অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমাদের অনেককে মনে হয় আমি চিনি, তাই না? এই যে মুর্শিদা খাতুন, নাবিল্লা, নাসির মিম, মহিমা, আবির হোসাইন, নাইমা জাহান, ওকে, শেখ সুলাইমান। ওকে, শোনো, তোমাদের সাথে খুব অল্প সময় কথা বলবো। আমার হচ্ছে আবার সন্ধ্যার পরে তোমরা অনেকগুলো বড় বড় মানুষের কথা শুনেছো আজকে। আজকে তোমরা আমাদের শ্রদ্ধেয় স্যারদের কথা শুনেছো। অল্প কিছুক্ষণ কথা বলবো, কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। তোমাদের সাথে আমাদের আগামী 3 মাসের একটা চমৎকার জার্নি হতে যাচ্ছে, 3 থেকে 4 মাস। শেষ জার্নিতে, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন টেস্টের আগের দিন কিন্তু তোমাদের সাথে আমাদের এই সেম একটা প্রোগ্রাম হবে। অ্যাডমিশন টেস্টের ঠিক 2-3 দিন আগে, যেটা লাস্ট ইয়ারে হয়েছিল, সেখানে আমাদেরকে লাস্ট নাইট মোটিভেশন দিতে হয় তোমাদেরকে। তো তার আগে আমি একটু তোমাদেরকে আজকে কিছু কথা বলতে চাই, ওই কথাটা স্মরণ করিয়ে দিয়ে। কমেন্ট বক্সে যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আহ, তোমাদের সেই দিন কিছু কথা বলবো, আর আজকে কিছু কথা বলবো অ্যাডমিশন টেস্টে কিভাবে ভালো করা যায়। প্রত্যেককে কথাগুলো নোট করে রাখবা।
সেই দিন কোন কথাগুলো বলবো, সেই দিনের কথাগুলো আমার কাছে লেখা আছে। সেই দিন তোমরা এক্সাম হলে কোন টেকনিকগুলো অবলম্বন করলে লাস্ট 3 মাসে কি কি তোমার গ্যাপ ছিল সেগুলোকে কাটিয়ে উঠতে পারবা, কিংবা তোমার মেন্টালি নিজেকে কতটা সাজিয়ে গুছিয়ে নেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে তোমরা শেষ দিনে তোমাদেরকে আমরা বলবো। বাট আজকে যেগুলো বলবো একটু লেখো, হ্যাঁ। একদম ফার্স্ট কথা ভাইয়া, তোমাকে আহ, চমৎকার একটা প্ল্যান করতে হবে, সঠিক কিছু নিয়ম মেনে চলতে হবে। আমি সর্বোচ্চ 5 মিনিট কথা বলবো, আমি 5 মিনিটের বেশি কথা বলবো না। এখন 33 বাজে, তো দেখবা ওই 40 বাজার আগে আমার কথাগুলো শেষ হয়ে যাবে। বাট এই 5 মিনিটে একটু তোমরা লেখার চেষ্টা করো। ফার্স্ট কথাটা হলো ভাইয়া, সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে তোমাদের। আজকে রফিক স্যার একটা কথা বলেছিলেন যে জিপিএ 5 অনেকেই পাবে, কিন্তু চান্স সবাই পাবে না। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে যদি মানবিক বিভাগ পরিবর্তন থেকে 1,20,000 স্টুডেন্ট ভর্তির জন্য আবেদন করে, সেখান থেকে চান্স পাবে তোমার 3,000 স্টুডেন্ট, বাকিরা চান্স পাবে না। এই যে চান্স পাবে না, তাদের ভিতরে অনেক ডাবল গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্ট আছে, অনেক ভালো স্টুডেন্ট আছে, কিন্তু চান্স পাবে না। তাহলে ভাই তারা কি মেধাবী না? তারা তো এই বইগুলো পড়েই A+ পেয়ে এসেছে, তাহলে তারা কেন চান্স পাবে না? কারণ হলো এখানে কিছু স্মার্ট টেকনিক অবলম্বন করতে হয়, এখানে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে প্রিপারেশনটা নিতে হয়। এখানে বিষয়টা মেধার না, কেউ অনেক মেধাবী হওয়ার পরেও চান্স পাবে না। আবার এখানে বিষয়টা পরিশ্রমেরও না, কেউ 16 ঘন্টা পরিশ্রম করবে, 18 ঘন্টা পরিশ্রম করবে, তাও চান্স পাবে না। তাহলে ভাইয়া বিষয়টা কি? এখানে বিষয়টা হলো সঠিক পদ্ধতি অনুসরণ করা, সঠিকভাবে ব্যালেন্স করা। তুমি কেউ 16 ঘন্টা পড়ে যতটা প্রিপারেশন না নিতে পারবে, তুমি 12 ঘন্টা পড়ে তার চেয়ে চমৎকার প্রিপারেশন হবে এবং ভালো জায়গায় তুমি চান্স পাবা। বিষয়টা কিভাবে তাহলে? এখানে বিষয়টা হলো তোমার কতটুকু বাদ দিতে হবে আর কতটুকু পড়তে হবে, এইটা সবাই বোঝে না। এইটা আমরা তোমাকে আগামী 3 মাস গড়ে দেব, যে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কোনগুলো বাদ দেবে। ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি তো তোমাদেরকে বাংলা পড়াবো, ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি সর্বোচ্চ 10টা থেকে 12টা টপিক পড়াবো হাইস্ট। তুমি যদি আমাকে বলো ভাইয়া চিটাগং ইউনিভার্সিটি, আমি তোমাকে 17টা থেকে 18টা ব্যাকরণের টপিক পড়াবো। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি 10টার বেশি টপিক পড়াবোই না ব্যাকরণের, কারণ এগুলোর বাইরে আসবেই না। কিন্তু তুমি কি করলা? তুমি অনেক মেধাবী, তুমি ভাবো হাই হাই ঢাকা ইউনিভার্সিটি এত বড় ইউনিভার্সিটি, তাহলে তো আমার ব্যাকরণের যা কিছু আছে এই দুনিয়ায়, আল্লাহর দুনিয়ার সব কিছু আমাকে পড়তে হবে, আমি ব্যাকরণের 50টা টপিক পড়বো। ভাইয়া তুমি ফেল, তুমি প্রথমেই ফেল। কারণ তুমি ওই যে সব সব কিছু পড়তে গেছো, অ্যাডমিশন টেস্টে সব কিছু থেকে কিছু কিছু পড়তে হবে, আর কিছু কিছু বিষয়ের সব কিছু পড়তে হবে। অর্থাৎ কে কত বেশি বাদ দিতে পারে, এই জিনিসটা আমি আমার অ্যাডমিশন টেস্টের সময় মানতাম, যে যে যত বেশি বাদ দিতে পারে সে তত বেশি স্মার্ট, তার চান্স পাওয়ার হার তত বেশি। এটা আমার টিচাররা আমাকে বলতো। মানে বাদ দেওয়াটা বুঝছো কিনা তোমরা? মানে কোনগুলো পড়তে হবে না, এগুলো বাদ দেওয়া শিখতে হবে আগে, যে এই টপিকগুলো আসবে না। এই জন্য কি করতে হবে? তোমরা অনেকেই আছো অনেক বেশি জ্ঞানী গুণী মানুষ, যারা টেবিল ভর্তি বই কিনবা, বাজারের 5টা 7টা প্রকাশনের বই কিনে টেবিল ভর্তি করে রাখবা, ক্লাস করবা না, এর আগেই ধরাটা খাবা। ক্লাসগুলো করবা, আমাদের ক্লাসগুলো ডিউরেশন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা হবে হাইস্ট। বাট উইকলি আমি একটাই বাংলা ক্লাস পাবো, তোমাদের মান্থলি হচ্ছে 4টা বাংলা ক্লাস পাবো। এই যে ক্লাসগুলো পাবো, আমি যে বিষয়গুলো বলতেছি, যে আমি তোমাকে সর্বোচ্চ 10টা ব্যাকরণের টপিক পড়াবো, তোমাকে আমি 20টা 30টা ব্যাকরণের টপিক পড়াতে যাবো না। তো এই যে কোনটা বাদ দিতে হবে আর কোনটা রাখতে হবে, কোন অংশটা থেকে এবছর প্রশ্ন হতে পারে, আমরা যারা তোমাদের পড়াচ্ছি আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে রিসার্চ করে এবছরের জন্য কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই পড়াবো। তো সেই জন্য তোমাদের কি করতে হবে? আমি ফার্স্ট যে কথাটা বললাম, সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। সেকেন্ড কথা হচ্ছে লেগে থাকতে হবে। তোমার কোচিং এ দেখবা তোমার রেজাল্টে তোমার কোনো একটা পরীক্ষায় আমার এমন হয়েছে যে আমার একটা ফ্রেন্ড হচ্ছে 30-এর ভিতরে 28 পেয়েছে, আমি সেই টপিকটাতে 30-এর ভিতরে 12 পাইছি। তো আমি যদি ভাবি যে না আমি বাদ, আমি অলরেডি বাদ, আমি এই যে হতাশ হয়ে ছেড়ে দেবো, আশা ছেড়ে দেবো, ঢাবিকে নিয়ে আর স্বপ্ন দেখবো না, ডিপ্রেশনে চলে যাবে, এটা কিন্তু করা যাবে না।
অ্যাডমিশন টাইমে তোমার প্রচুর পরিমাণে এইটা হবে। দেখবা তুমি একটা পরীক্ষায় অনেক খারাপ করছো, তোমার ফ্রেন্ড ওইটাতে ভালো করছে, বাট তুমি যদি লেগে থাকো শেষ মুহূর্তে গিয়ে দেখবা যে তুমি ঠিকই খেলে দিছো, অনেক ভালো করে ফেলছো। তো তোমরা অবশ্যই লেগে থাকার চেষ্টা করবা। অপ্রয়োজনীয়, আমি আজকের এই দুটোর কোনোটাই গুরুত্বপূর্ণ কথা ছিল না, আজকের আমার সেশনের মূল গুরুত্বপূর্ণ কথাটা বলে শেষ করি। সেটা হচ্ছে কিছু বিষয় বাদ দিতে হবে, এগুলো সবাই লেখো। এতক্ষণ যা বলছি লেখার না, এখন লিখবা। নাম্বার ওয়ান, তোমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকার দরকার নাই। তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট হও নাই যে বাংলাদেশে কোন জেলায় কি হচ্ছে, শাহবাগে বুয়েটিনরা আক্রমণ করছে, বুয়েট কুয়েট রুয়েটের পোলাপান, ওই দিক থেকে ডিপ্লোমার ছেলেরা এসে আবার কি করছে, যমুনার ওই দিক থেকে আক্রমণ করছে, তোমার মাথার ভিতরে এটা ঘুরতেছে। আরে বাবা, এটা তো তোমার জানারই দরকার নাই। তোমার জানতে হবে কি, তোমাকে জানতে হবে অনলি টেক্সট বুকের যে বিষয়গুলো আছে। এবং তোমাদের এই বই কেনা নিয়ে অনেকে আমাদের প্রশ্ন করো যে ভাইয়া আমাদের বাজারের কোন প্রকাশনীর বইটা কিনবো। শোনো, মায়ের দুধ যেমন এর চেয়ে উৎকৃষ্ট কোনো খাবার নেই একজন শিশুর বৃদ্ধির জন্য, সুস্থতার জন্য। একজন শিশুর সঠিক বৃদ্ধির জন্য যেমন মায়ের দুধের চেয়ে উৎকৃষ্ট কোনো খাবার নেই, একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য মায়ের দুধের মতোই হলো তার টেক্সট বুক। আমরা যখন ক্লাস নেব তখন দেখাবো। অতএব সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে টেক্সট বুককে। মাত্র তো তোমরা প্রিপারেশন শুরু করতে যাচ্ছ, তোমাদের সাথে প্রতি ক্লাসেই আমরা দিক নির্দেশনামূলক কথা বলবো। সেজন্য আজকের এটা আমি লেন্দি করলাম না, বাট কয়েকটা কথা বললাম। তোমরা বাজারের কোনো বইকে সর্বোচ্চ গুরুত্ব না দিয়ে নিজের টেক্সট বুকটা, ব্যাকরণের জন্য আমি বলে দেই, বাংলা ব্যাকরণের জন্য তোমরা বাংলা দ্বিতীয় পত্র 2021 সাল পর্যন্ত যেই বইটা ছিল, 21 সালের পরে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র বইটা চেঞ্জ হয়েছে, নবম দশম শ্রেণীর বই। সবাই লিখে রাখো, নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে 2021 সাল পর্যন্ত যে বইটা ছিল, ওই বইটা সবাই সংগ্রহ করে নিবা। আচ্ছা, এইটা হচ্ছে বাংলার জন্য গেল। ফার্স্ট পেপারের জন্য টেক্সট বুক যেটা পড়ছো ওইটাই ভালো করে পড়তে হবে। আমি শর্ট সিলেবাসটা আগে কমপ্লিট করিয়ে দিয়ে আমি তোমাদের ফুল সিলেবাসটা কভার করাবো। আমি অ্যাডমিশন টেস্টের জন্য এই রিস্কটা নেব না, আমি তোমাদের বাংলা পড়াবো, তো আমি তোমাদের পুরো ফুল সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেবো। তোমাদের এখন কাজ হলো, তোমাদের সাথে আমার ক্লাস শেষ হচ্ছে, শুরু হচ্ছে কবে থেকে? তোমাদের সাথে আমার ক্লাস শুরু হবে 4 তারিখ থেকে। আমরা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে 7:30 নাগাদ আমাদের ক্লাসগুলো শুরু হবে। তো তোমরা, আমি আমার ক্লাসে তোমাদেরকে সর্বোচ্চ এই পুরো বিষয়টা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, ফুল সিলেবাসটা। কারণ রিস্ক নেওয়া যাবে না। আমি এখন বলতে গেলে তো টাইম নষ্ট হবে। আমি গত বছর পড়ানোর সময় স্টুডেন্টদের বলছিলাম যে তোমরা ফুল সিলেবাস পড়ো, ফুল সিলেবাস থেকে কোশ্চেন হবে। 24-25 চলে আসছে থেকে কোশ্চেন। এর আগের বছরের যে প্রশ্নটা হয়েছে 23-24 মেবি ওইটা, হ্যাঁ 23-24-এর যে প্রশ্নটা হয়েছিল সেখানেও তোমার ফুল সিলেবাস থেকে প্রশ্ন চলে আসছিল। কি চলে আসছিল? সেখান থেকে নেকলেস থেকে প্রশ্ন চলে এসেছিল। অতএব আমি তোমাদেরকে ফুল সিলেবাস পড়াবো। তোমাদের এখন দিচ্ছি নবম দশম শ্রেণীর যে পুরাতন বইটা আছে 2021 সাল পর্যন্ত ছিল ওইটা সংগ্রহ করে ফেলো। তোমরা যদি কোনো লাইব্রেরি থেকে কিনতে চাও হয়তো 80-90 টাকার বেশি নেবে না, 100 টাকার বেশি নেবে না বইটা। ওই বইটা সংগ্রহ করো। আর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি তোমাদের সলভ করাবো, আমি নিজেই তোমাদের সলভ করবো। তো ব্রের ভিতরে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট 3 মাসের জন্য সে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করবে না, সে কোনো খবর দেখবে না। তুমি বলবো ভাই আমি তো ফেসবুক চালাই না, এমনি নিউজ টিউজ দেখি। নো, নিউজ দেখা তোমার কাজ না, তুমি তো নিউজ দেখবাই না। তোমার ফ্যামিলি মেম্বার বা তুমি যদি মেসে থাকো তোমার রুমমেটদেরকে নিষেধ করে দিবা তোমার রুমে কোনো প্রকার খবর দেখা চলবে না, খবর দেখবা না, ফেসবুক চালাবা না। এবং আম, একটা সুন্দর, যেটা আমাদের রফিক স্যার বলেছেন, শ্রদ্ধেয় রফিক স্যারের এই কথাটা আমি আবার কোট করছি, এটা আরিফ বিল্লাহ স্যারও বলেছেন, যে আমি স্যারদের কথাগুলো শুরু থেকে শুনতেছিলাম, যে তোমার একটা সুন্দর একটা বন্ধু সার্কেল দরকার, একটা চমৎকার একটা ফ্রেন্ড সার্কেল দরকার। একটা ফ্রেন্ড সার্কেল যেভাবে তোমাকে ধ্বংস করতে পারে, একটা ফ্রেন্ড সার্কেল তোমাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। তোমার এমন একটা ফ্রেন্ড সার্কেল দরকার, অনেক বড় না, 8-10 জনের না, 1-2 জনের, সর্বোচ্চ 1 জন থেকে 2 জন হবে, যার সাথে তুমি তোমার এই ক্লাসগুলো, তোমার টপিকগুলো নিয়ে ডিসকাস করতে পারো। তো তো তোমরা হচ্ছে সঠিক পদ্ধতি অনুসরণ করো, লেগে থাকো। অনেক বেশি বেশি পড়ার দরকার নাই, অল্প অল্প পড়ো, বাট বুঝে বুঝে পড়ো। ক্লাসগুলো রেগুলার করতে হবে, আর সোশ্যাল মিডিয়াটা ছাড়ো। আমি দুঃখের সহিত একজন স্টুডেন্টকে স্মরণ করছি। আমরা একজন স্টুডেন্ট ছিল, ওর নাম হচ্ছে মমিন। আমি রাজন ভাইকে বলতাম যে ভাই, মমিনকে মানে এগুলো বলা ঠিক না। আমি পার্সোনালি
আমি পার্সোনালি ওকে টাকা পাঠিয়ে ওকে নেট কিনে দিতাম। আমি ওর হচ্ছে লাইফ কোচ ছিলাম গত বছর। ওর এত আগ্রহ দেখে, ও বাংলাদেশের একদম প্রত্যন্ত একটা গ্রাম, লালমনিরহাটে। তো আমি কি করতাম, ওরে আমি নিজে থেকে টাকা পাঠাইতাম যে এই টাকা দিয়ে তুমি গাইড কেনো, বই কেনো, বা এই টাকা দিয়ে তুমি কি করো, নেট কেনো। আমি ওকে হচ্ছে এরকম 200 টাকার নেট কিনে পাঠিয়েছি, প্যাকেজ পাঠিয়েছি, যেন ও পড়াশোনা করে। ওমা, মোমেন দেখে টিকটক করে। সেই ছেলে, আমি আকাশ থেকে ভেঙে পড়ছি ভাই। আমি রাজন ভাইকে বলতাম, ভাই আমার ব্যাকবোনের কোন স্টুডেন্ট চান্স না পাইলে মমিন চান্স পাবে। এত মেধাবী একটা স্টুডেন্ট, এত স্ট্রাগল করে সে, গ্রামের স্টুডেন্টদেরকে সে হচ্ছে প্রাইভেট পড়ায়, পড়িয়ে বাকি সময় সে নিজে পড়াশোনা করে, খুবই স্ট্রাগল করে পড়াশোনা করে। যে মোমেনকে নিয়ে আমি এত বুক উঁচু করে মুখ উঁচু করে কথা বললাম, পরবর্তীতে দেখলাম সেই ছেলে কি করতেছে। সে হচ্ছে বিভিন্ন ভিডিও, সে শুধু ফেসবুকে ভিডিও আপলোড করে, ছবি আপলোড করে, বিভিন্ন ইমোশনাল পোস্ট করে। আমি দেখেই বললাম এই ছেলে আর চান্স পাবে না। যাকে নিয়ে আমরা এতটা আশা করলাম, তোমরাও কিন্তু এই কাজ করো, এই কাজ করবা অনেকে, নিজেকে একটু ইমোশন এক্সপ্রেস করতে সোশ্যাল মিডিয়াতে যাও, সোশ্যাল মিডিয়ার ওয়ালে নো, সব রেখে দাও, সব রেখে দাও, বাদ দিয়ে দাও। তোমার পোস্ট করবা। ওই গতকাল আমি এক আপুরটা দেখলাম যে দীর্ঘ 4 বছর পরে ফেসবুকে ঢুকছি, ঢুকে লিখছি যে আলহামদুলিল্লাহ প্রশাসন ক্যাডার হয়েছি। মানে সে ভার্সিটিতে পড়া অবস্থায়, তার অনার্স থার্ড ইয়ারে কি সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ারে থাকা অবস্থায় সে কি করছে, ফেসবুক চালানো বাদ দিয়ে দিছে। 4 বছর টানা শুধু পড়াশোনাই করছে, বিসিএস ক্যাডার হয়েছে, প্রশাসন ক্যাডার হয়েছে। এখন সে একটা জেলার এডিসি হয়ে নিয়োগ পেয়ে সে কি করছে, ফেসবুক অ্যাকাউন্ট আবার ওপেন করে লিখছে আলহামদুলিল্লাহ প্রশাসন ক্যাডার হিসাবে যুক্ত হলাম। তো তোমরা প্রত্যেককে, সোশ্যাল মিডিয়া পুরোপুরি বাদ দেওয়া পসিবল না, আমি বলতেছি না ফেসবুক আইডি ডিলিট করে দাও, আমি বলতেছি না ফেসবুক আইডি সম্পূর্ণ আনইনস্টল করে দাও, কিন্তু আমি বলতেছি ফেসবুক আইডির উপর নির্ভরশীলতা কমিয়ে দাও, এখান থেকে পোস্ট করা কমিয়ে দাও, আম, নিয়মিত স্ক্রলিং করা কমিয়ে দাও। এটাকে কন্ট্রোল করতে পারলে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। আমার সেই স্টুডেন্ট মমিন, সে এখন পোস্ট করে, যে কি পোস্ট করে, পোস্ট করে হলো যে মানে বিভিন্ন এডিট করে করে আর কি, ওই ইমোশনাল পোস্ট করে। আমার খুব আফসোস হয়, আমি প্রচুর আফসোস করি যে এই স্টুডেন্টটা আজকে ঢাবিতে থাকতে পারতো, কিন্তু সে কি করছে, সে হচ্ছে এইরকম এগুলো হচ্ছে পোস্ট করে ফেসবুকে। তো আলহামদুলিল্লাহ তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আমি দেখছো আমি 10 মিনিট, আমার এই একটা বদ অভ্যাস, 10 মিনিট কথা বলতে গিয়ে আমি 15-20 মিনিট কথা বলে ফেলছি। তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আমাদের সর্বশেষ যিনি, আহ আমাদের সম্মানিত এইচআর আমিনুর রহমান স্যার, স্যারকে অনুরোধ করবো স্যারের মূল্যবান মন্তব্য এবং আপনাদের কে সর্বশেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমিনুর রহমান স্যার প্লিজ। সবাই ভালো, অনেক আম, লম্বা সেশন থেকে সবাই আছেন, যারা ধৈর্য ধরে আছেন। আমি মনে করি অলরেডি ওনারা ইউনিভার্সিটি অ্যাডমিশন জার্নিতে প্রথম টেস্টে পাশ করছেন, যে অলরেডি ওনারা ওনাদের পার্সিভারেন্স যেটা বা হচ্ছে ধৈর্য সেটা শো করছেন। তো আপনাদেরকে কংগ্রেচুলেশন। যেহেতু এটা হচ্ছে ক্লোজিং রিমার্ক, সো আমি আসলে আজকে আপনাদের শুরু থেকে শুনতেছিলাম আপনাদের সবার বক্তব্য, একদম রেবি থেকে শুরু করে শেষ পর্যন্ত যে স্যার কথা বললেন, চমৎকার কথা বললেন, সেটাকে আমি হচ্ছে বসে বসে সামারাইজ করতেছিলাম। তো আমি একটু 5 থেকে 10 মিনিট সময় নিব, তারপরে আশা করি ছেড়ে দিব আমি আপনাদেরকে। আচ্ছা, ওকে, স্লাইড চেঞ্জ হচ্ছে না রাজন? জি না স্যার, সেম স্লাইডই আছে। জি স্যার, চেঞ্জ হচ্ছে এখন, এখন চেঞ্জ এদিকে হচ্ছে না? চেঞ্জ। আচ্ছা, প্রথমে চেঞ্জ হয় না এই জন্য আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, হ্যাঁ? আমরা যে একজন পূর্ণাঙ্গ হিউম্যান বিং আমরা দাবি করি, আমাদের মধ্যে কি কি জিনিস নিয়ে আমরা একজন পূর্ণাঙ্গ হিউম্যান বিং হিসেবে আমরা বলতে পারি? কেউ বলতে পারবেন যে আমাদের মধ্যে কি কি জিনিস থাকলে, বা আমাদের আশেপাশে কি কি জিনিস থাকলে, অথবা আমাদের মধ্যে ইনবিল্ট কি কি জিনিস থাকলে আমরা নিজেকে পূর্ণাঙ্গ হিউম্যান বিইং হিসেবে দাবি করতে পারবো? কেউ কি বলতে পারবেন? বলতে না পারলে হচ্ছে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে লিখতে পারেন। যেহেতু এটা একটা জটিল, তা আমি নিজে বলে দিচ্ছি, হ্যাঁ? সেটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ হিউম্যান বিং হওয়ার জন্য 4টা এলিমেন্ট আমাদের লাগবে। প্রথমটা হচ্ছে আমাদের সাইকোলজি, সরি ফিজিওলজি।
ফিজিওলজি হচ্ছে আপনি আপনার যে দেহের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে, আপনার হার্ট, আপনার ব্রেন, আপনার নাড়ি বুড়ি, সবকিছু মিলেছে আপনার ফিজিওলজি। আর সেকেন্ডটা হচ্ছে আপনার সাইকোলজি, অর্থাৎ আপনার থিঙ্কিং প্যাটার্ন। থার্ডটা হচ্ছে আপনার আশেপাশের এনভায়রনমেন্ট, আপনি যে জায়গায় থাকেন সেটার এনভায়রনমেন্ট। আর ফোর্থটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। এখন আপনারা বলতে পারেন যে আমি কেন এইগুলো আপনাদের এখন বলতেছি, একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কথা হচ্ছে, ক্লোজিং রিমার্ক, এটা কেন? এটা রিলেভেন্সিটা হচ্ছে এই চারটা বিষয়ের সমন্বয়ে একটা মানুষ পরিপূর্ণ মানুষ হিসেবে পরিচ- পরিচালিত হয়, এবং এই চারটা বিষয় কোনো একটাতে যদি কোনো হ্যাম্পার হয়, তাহলে হচ্ছে আপনার যে কোনো জার্নিতে স্বাভাবিক জীবন হ্যাম্পার হবে। ধরেন এক্সাম্পল হচ্ছে, আপনি অসুস্থ হলেন, আপনার ফিজিওলজি, আপনি কোথাও ব্যথা অনুভব করতেছেন, সেই ব্যথাটা আপনি কোথাও আঘাত পেয়ে হতে পারে। আবার আপনি অনেক সময় অনেক ব্যথা অনুভব করবেন, সেটা আপনি কোথাও আঘাত পান না, তারপর বলতেছেন আপনি ব্যথা অনুভব করতেছেন। এখন এই ব্যথাটার উৎপত্তি আপনার সাইকোলজি হতে পারে, এই ব্যথাটার উৎপত্তি আপনি যে এনভায়রনমেন্টে থাকেন সেটার জন্য হতে পারে, অথবা আপনার জীবনটা অস্থিরতায় ভরে গেছে আহ প্রথমত তিনটার ইম্প্যাক্টের কারণে। তো সেটাকে আপনি দূর করার জন্য আপনার যে কাজটা করতে হয়, স্পিরিচুয়ালিটি আপনার থাকতে হবে, সেই জিনিসটা আপনার মধ্যে ঘাটতি আছে। অর্থাৎ এই চারটা বিষয়কে আপনি যদি আপনার এই এই ইউনিভার্সিটি অ্যাডমিশন জার্নিতে অ্যাড করতে পারেন, তাহলে হচ্ছে আপনি আহ কি করেন, আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশনে সাকসেস হতে পারবেন। সো আমরা হচ্ছে এই জার্নিটাতে আমাদের এই চারটা বিষয়কে মাথায় রাখবো। আমাদের বডিকে যেমন আমাদের গুরুত্ব দিতে হবে, সুস্থতা যেমন গুরুত্বপূর্ণ, আমার মানসিক স্বাস্থ্য, আমার আশেপাশে আমি কাদেরকে রাখবো এই সময়, বা এনভায়রনমেন্টে কারা থাকবে, অলরেডি স্যারেরা বলেছেন। পাশাপাশি আমাদের মনের শান্তির জন্য, আমাদেরকে কাম অ্যান্ড কুল থাকার জন্য, নিজেদেরকে কম্প্যাক্ট রাখার জন্য স্পিরিচুয়ালিটি প্র্যাকটিসটা আমাদের রাখতে হবে। অর্থাৎ এই চারটা জিনিস আপনারা হচ্ছে এনশিওর করতে পারলে আপনার এই জার্নিটা আশা করি খুব স্মুথ হবে। এখন আমি এখন আমি হচ্ছে আপনাদেরকে যেটা আমি শুনলাম সবারটাকে সামারি করেছি। সো ইউনিভার্সিটি অ্যাডমিশনে আপনারা সাকসেস হতে হলে যে বিষয়গুলো আপনারা রাখবেন, সেটা স্যার বারবার এই জিনিসটা বলছে, মেক এ গুড স্টাডি প্ল্যান। সো এই স্টাডি প্ল্যান ছাড়া যে হচ্ছে কোনো গোল ছাড়া, প্ল্যান ছাড়া লাইফ চলে, সে হচ্ছে আসলে এই যে সেটা হচ্ছে যাযাবরের মতো। সো আপনাকে আশা করি এই জার্নিটা খুবই কম সময়, এই সময়টাকে আপনি 3 মাস বা 4 মাসের একটা সময় সুন্দর একটা স্টাডি প্ল্যান করবেন। এক্ষেত্রে আমাদের যে গ্রুপ আছেন, রাজন এবং তার টিম, পাশাপাশি আপনাদের ইনস্ট্রাক্টর যারা থাকবেন, তারা আপনাকে হেল্প করবেন। আর আমি যেটা বলি, আপনার প্ল্যান করার ক্ষেত্রে দুইটা মডেল ফলো করতে পারেন। প্রথমটা হচ্ছে স্টার মডেল, সেকেন্ডটা হচ্ছে স্মার্ট মডেল। স্টারটা হচ্ছে সিচুয়েশন, এস হচ্ছে সিচুয়েশন, টি হচ্ছে টাস্ক, আর হচ্ছে এ হচ্ছে অ্যাক্টিভিটি, আর হচ্ছে রেজাল্ট। তো আপনি এস মানে হচ্ছে আপনি বর্তমানে আপনার কি অবস্থা আছে, আপনি কোন আমাদের সাবজেক্ট গুলো, আমাদের কন্টেন্ট ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ওই জায়গাতে আপনি এটা অ্যানালাইসিস করবেন যে আপনার এখন বর্তমান কি অবস্থা। সেই অনুযায়ী আপনি প্রায়োরিটি সেট করে টাস্ক ঠিক করবেন যে আপনি কোন কাজটা আগে করবেন। তারপর হচ্ছে আপনি অ্যাকশনে যাবেন, সেই অনুযায়ী আপনি ওই যে প্ল্যান করলেন স্টার অনুযায়ী, সে অ্যাকশন মানে কাজ শুরু করবেন, সেই অনুযায়ী স্টিক থাকবেন। লাস্ট হচ্ছে আপনার রেজাল্ট আসবে একটা, সেটা অবশ্যই আমরা আশা করি সেটা ঢাকা ইউনিভার্সিটি ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার মধ্যে হবে। এটা হচ্ছে প্রথম মডেল। আর সেকেন্ডটা একটু আরো বড়, সেটা ওয়ার্ল্ড ওয়াইড অনুসরণ করা, সেটা স্মার্ট। স্মার্টটা হচ্ছে আপনার গোল হতে হবে স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ড। তো স্টারে কিন্তু হচ্ছে আপনার এই টিটা নাই, ঠিক আছে স্টারে। সো আপনাকে যদি এটাকে বলে স্টার্ট বলেন, তাহলে ঠিক হয়ে যায়। তো ওখানে আপনি বলেন তাহলে আমার সিচুয়েশন অ্যানালাইসিস, আমার টাস্ক ডিফিনিশন, আমার অ্যাকশন, আমার রেজাল্ট, সেটা অবশ্যই উইথ টাইম বাউন্ড হইতে হবে। অর্থাৎ আপনি যে প্ল্যানটা করবেন, স্টাডি প্ল্যান, সেটাকে একটা টাইম ধরে করবেন। সো আপনি কোন সাবজেক্টটা কখন পড়বেন, কতটুকু সময় নিয়ে পড়বেন, হ্যাঁ, সেটা একটা টাইম সেট করে পড়বেন। তাহলে আপনার কাছে কি বলে আপনার স্টাডিটা ফলপ্রসূ হবে। এরপরে হচ্ছে আপনি
আমরা সবাই অনেক বড় বড় প্ল্যান করি, কিন্তু সেই প্ল্যানটা আমরা ঠিকমতো এক্সিকিউট করি না। তো আপনার সাথে আপনি অনেস্ট থাকবেন যে আপনি যেটা প্ল্যান করতেছেন সেটা যেন আপনি মন থেকে করেন এবং সেটা বাস্তবায়ন করবেন বলে আপনি সেটা করবেন। সো নিজের সাথে প্রতারণা করা যাবে না। আর যে আত্মপ্রবঞ্চক হয়, নিজের সাথে নিজে প্রতারণা করে, সে সবচেয়ে বড় প্রতারক। সো এক্ষেত্রে আপনি যেই প্ল্যান করবেন অবশ্যই চেষ্টা করবেন সেই প্ল্যানের সাথে স্টিক থাকার জন্য, এবং হচ্ছে সেটা করার জন্যই করবেন। আপনি আপনি আপনার টিচারের সাথে যদি কমিটমেন্ট করেন সেটা কমিটমেন্ট রক্ষা করার জন্যই করবেন। আপনি যদি পড়াশোনার জন্য প্ল্যান করেন সেটা অবশ্যই বাস্তবায়নের জন্যই করবেন। অর্থাৎ নিজের সাথে সবসময় অনেস্ট থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের সাকসেস জন্য আরেকটা বড় বড় ইয়ে হচ্ছে, যারা আমাদের এই গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যারা আমাদের হচ্ছে টিমের এবং তাদের ইনস্ট্রাক্টরদের ইনস্ট্রাকশন ফলো করেছেন, তারা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন। আর যারা হচ্ছে নিজেদের মতো করে চলেছেন, অর্থাৎ নিজের সাথে অনেস্ট ছিলেন না, ইনস্ট্রাকশন ফলো করেন নাই, তারা হচ্ছে সাকসেস হতে পারেননি। এরপর হচ্ছে আপনাদেরকে আমি গত কয়েক বছর এক্সপিরিয়েন্স আমি বলি, যখন এই আপনাদের এই জার্নিটা পুরো শেষ হয়ে গেছে, তারপরে জিজ্ঞেস করি যে 4C, আপনি যে 4C মডেলে পড়াশোনা করলেন, 4C জিনিসটা কি? ম্যাক্সিমাম বলতে পারে না। এই যে 4C অলরেডি অনেকে বলছে, আমি ব্যাখ্যা করবো না। তো এটাকে ইন্টারনালাইজ করবেন, বুঝবেন যে আসলে এটা কি, জিনিসটা কি, জিনে সেই অনুযায়ী হচ্ছে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন। এরপরে হচ্ছে কনসিস্টেন্সির কোনো বিকল্প নাই। তো আপনাকে যে কোনো সাকসেস হওয়ার ক্ষেত্রে প্রথমে হয়তো আপনি নিজে একটু হতাশ হতে পারেন। আপনার কি বলে, উইকলি টেস্টের রেজাল্ট খারাপ আসতে পারে, কিন্তু আপনি হতাশ হলে হবে না। সেখানে কনসিস্টেন্সি যদি আপনি লেগে থাকেন, শেষ পর্যন্ত আপনি সাকসেস হবেনই। আমাদের স্ট্যাটিস্টিক্স বলে যারা কনসিস্টেন্ট ছিল তারা একটা অ্যাভারেজ স্টুডেন্ট হলেও কিন্তু শেষ পর্যন্ত তারা ছক্কাটা মেরে দিয়েছে। তো আপনাদেরকে এই ইউনিভার্সিটি অ্যাডমিশন ইয়েতে 4 মাস বা 5 মাস বা 3 মাস যেটাই হোক, আপনাকে সবসময় কনসিস্টেন্ট করতেই হবে। আজকে পড়লেন, আবার একটু একটু ছেড়ে দিলেন, আবার একটা শুরু করলেন। অর্থাৎ হঠাৎ করে মোটিভেশন আসছে, আপনি পড়া শুরু করলেন, আমাদের মোটিভেশন কলেজের পরে আজকে ইয়ে করে ফেলবে, একদিনে পড়ে ফেলবে, পরের দিন আগে আপনি করলেন না, সেটা যেন না হয়। আপনি অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে এবং ডেডিকেশনটা 100% থাকতে হবে। আর কনসিস্টেন্সি না থাকলে যে সমস্যাটা হয়, আমরা ধরেন একটা গতিতে সামনে আগালাম, যখন ওই গতিটা আমি যখন মাঝখানে পজ দিব বা থেমে যাব, তখন সেই গতিটা কিন্তু আবার কমে যায়, আবার নতুন করে আমাকে গতি তুলতে হয়। সো এক্ষেত্রে আমার এই গতিতে পড়াশোনার ক্ষেত্রে কনসিস্টেন্ট হতে হবে। আপনি দেখেন ছবিটা দেখেন, কনসিস্টেন্ট মানে হচ্ছে আপনি একই রকম থাকা না। কনসিস্টেন্ট মানে হচ্ছে আস্তে আস্তে ডেভেলপমেন্ট জন্য কাজ করা। ছবিটা দেখলে বুঝতে পারবেন, বি কনসিস্টেন্ট যে লেখা লেখা আছে, আস্তে আস্তে এই যে আপনি লাস্ট মান্থে গিয়ে যেন আপনি এমন কনফিডেন্ট হয়ে যান যে ইউনিভার্সিটি চান্স আপনি অবশ্যই পাবেনই। এইভাবে পড়াশোনা করতে হবে। একটা হচ্ছে, এটা বারবার সবাই বলছে, আমি আবার বলি, এই সময় কোনোভাবেই নষ্ট করা যাবে না, একটা সময়ও। সো অযথা অযথা কি করা যাবে না, এই কোনো কোনো কাজে এঙ্গেজ হওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এরপর হচ্ছে আপনার স্বাস্থ্য যদি ঠিক না থাকে, যত পড়াশোনা করেন, যত কনসিস্টেন্টলি হন, তাহলে আপনি ইউনিভার্সিটি যদি আপনার প্রচুর জ্বর হয়, আপনি বা অথবা আপনার মাথায় ঘুরায়, তখন আপনার আসলে পড়াশোনা করে কোনো মজা পাবেন না এবং চান্সও পাবেন না। সো এক্ষেত্রে আপনার স্বাস্থ্যকে কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না। সেক্ষেত্রে পর্যাপ্ত ঘুম আমাদের প্রয়োজন। আম, কি বলে হচ্ছে আমাদের মাঝে মধ্যে রিফ্রেশমেন্টের জন্য, খুব পড়তে পড়তে খুব মাথা ভারী হয়ে আসতেছে, পাশে একজনের এসে গিয়ে একটু কথা বলা, যার সাথে গিয়ে কথা বললেও কিছু শেখা যায়। অথবা হচ্ছে আপনি নিরিবিলি এক কোথাও গিয়ে আহ, থাকলেন, যাতে হচ্ছে আপনি নিজেকে কি বলে আবার নতুন করে এনার্জি দিতে পারেন। এরপরে সর্বশেষ কথা হচ্ছে, ডু নট গিভ আপ। আপনি ছেড়ে যাবেন, ছেড়ে দিবেন, আপনাকে এই জিনিসটা যে করে দিবে, যে ছেড়ে দিবে, সে কখনোই সাকসেস হতে পারে না। সুতরাং গিভ আপ করা যাবে না। আপনি যা অর্জন করবেন সবকিছু আপনার অর্জন, এখানে আসলে লসের কিছু নেই। আপনি ইউনিভার্সিটি চান্স না পেলেও আপনি যা শিখবেন, এটা আপনার লাইফে আপনাকে অনেক জায়গায় কাজ দিবে। সুতরাং ঢাকা ইউনিভার্সিটি চান্স না পেলে যে আপনার সব শেষ এমন কিছু না। আমরা অনেককে দেখি এখন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেও, কলেজ থেকে পড়াশোনা করেও, ইউনিভার্সিটি বা ইয়েতে কি বলে বিসিএস পরীক্ষায় অ্যাডমিন ক্যাডারে ফার্স্ট হচ্ছে। এই যে লাস্ট যেটা হলো, এটা কিন্তু অ্যাডমিন ক্যাডারে ফার্স্ট হচ্ছে কিন্তু একটা কলেজ, মানে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করা। সো এইটা আসলে কিছু নেই। সো আপনি এই সময়টাকে শুধু পড়বেন, কোনো গিভ আপ করা যাবে না। আর সর্বশেষ যেটা হচ্ছে, এই পুরোটা সময় নিজেকে নিজেই পুশ করতে হবে, আপনাকে কেউ পুশ করবে না। সো আপনাকে যদি সাকসেসটা আপনার, সেলিব্রেশনটা আপনার,
দিন শেষে সবাই আপনার পাশে আসবে, সবাই আপনার আপনার জন্য ক্ল্যাপ দিবে, হাততালি দিবে, সেটা যদি আপনি সাকসেস দেখাতে পারেন। সো আপনাকে নিজেকে পুশ করতে হবে। আমরা মাঝে মধ্যে পুশ করব, মোটিভেশনাল ক্লাস হবে, এটা সবাই করবে, কিন্তু সব সময়ের জন্য, তখন যখন আপনি একা থাকেন তখন আপনাকে নিজেকে পুশ করতে হবে। সো সবসময় নিজেকে মন্ত্র দেন যে আমাকে এটা করতে হবে, লেটস ডু ইট, অ্যান্ড আপনি ইনশাল্লাহ এই ইউনিভার্সিটি চান্স পাবেন। সো আজকের এই প্রোগ্রাম যারা শুরু করতেছে সবার জন্য শুভকামনা রইল। আশা করি এইবার আমরা হচ্ছে এবারের ব্যাচ ইনশাল্লাহ এই আমাদের এডুকেশনের ইতিহাস সবচেয়ে বেশি সাকসেস দেখাবেন। সবাই ক্লাস, সবাই যখন ইয়ে হবে কি বলে আপনাদের সেশনগুলো হবে, সেশনগুলোতে মনোযোগী থাকবেন, প্রশ্ন করবেন, কনফিউশন নিয়ে উঠবেন না, তাহলে আপনারা ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।